তোর সাহস কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছা করে দেইনি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোদের মতন কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। প্রথম দিন ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এরকম একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না, ঠিক আছে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করেও এভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু না, সেই ছোটবেলা থেকেই অপমানিত হয়ে আসছি। বাবা মা মারা গেছে তখন আমি অনেক ছোট। তারপর থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। এইচএসসি পর্যন্ত সেখানে থেকেই পড়ালেখা করেছিলাম। কিন্তু যখন আমার বয়স 18 হলো, তারপরে তারা আমাকে কিছু টাকা দিয়ে বলল যে এখানে আর আমি থাকতে পারবো না। সেখান থেকে চলে আসার পরে বুঝেছি জীবন সংগ্রামে বেঁচে থাকাটা কতটা কঠিন। কলেজে ভালো রেজাল্ট করেছি বলে এই কলেজে অনার্সে চান্স পেয়েছি। আমি সঞ্জয়, আর এই পৃথিবীতে আমি শুধু একা, কেউ নেই আমার। কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যাচ্ছি, তখনই কেউ একজন আমায় ডাক দিল। কলেজে নতুন? সামনে যাওয়ার পরে বললাম, হ্যাঁ ভাইয়া নতুন। নাম কি? সঞ্জয়। তোমাকে দেখে তো ভদ্র মনে হয়, কিন্তু তুমি ওই বেয়াদবিটা কি করে করলে? আমি কি করেছি ভাইয়া? আমরা তোমার সিনিয়র, আর তুমি আমাদের সালাম না দিয়ে চলে যাচ্ছিলে কেন? আমি দুঃখিত ভাইয়া, আমি খেয়াল করিনি। এখন থেকে সালাম করব। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এই খামটা নাও। আর ওই যে দেখছো, ওই যে মেয়েটা ওখানে দাঁড়িয়ে কথা বলছে, ও আমার ফ্রেন্ড। তুমি ক্লাসে যাওয়ার সময় ওই মেয়েটাকে এই খামটা দিয়ে তারপর ক্লাসে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা ভাইয়া, দিয়ে দেব। তারপরে মেয়েটাকে খামটা দেওয়ার পরে কি যে হলো সেটা তো আপনারা জানেনই। ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওই ছেলেগুলো আর ওই মেয়েটা ক্লাসে এসেছে। তার মানে ছেলেগুলো আমার সিনিয়র নয়। স্যার এসে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিলেন। প্রথম দিন ছিল বলে আজকে তেমন কোনো ক্লাস হয়নি। কলেজ থেকে বের হব তখনই দেখলাম ওই ছেলেগুলো আড্ডা দিচ্ছে আর বলছে, সাকিব, তুই তো ছেলেটাকে ভালোই বোকা বানালি। সত্যি ছেলেটাকে বোকা বানিয়ে অনেক মজা পেয়েছি। তা যা বলেছিস, ছেলেটা কিন্তু ভীষণ বোকা। কালকে আবার নতুন কিছু দিতে হবে ওকে। এই বলে সবাই হাসতে লাগলো। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম এদের থেকে যতই দূরে থাকবো। যাই হোক, একটা এক রুমের বাসা ভাড়া করেছিলাম আর অনাথ আশ্রম থেকে হোটেলের চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই হোটেলে ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। হোটেলে পৌঁছানোর পরে ম্যানেজার বলল, এই জন্যই তোমাদের মতো ভার্সিটি স্টুডেন্টদের কাজ দিতে নেই, প্রথম দিনই লেট। সরি স্যার, আর হবে না। যাও কাজ করো। রাত 9টার সময় কাজ শেষ হলো। বাসায় আস্তে আস্তে 10টা বেজে গেল। রাতের খাবার হোটেলেই খাই। বাসায় এসে পড়তে বসলাম। পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপরে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে আবার সেই ছেলেটা মানে সাকিব আমাকে ডাক দিল। তোকে না বলেছিলাম আমাদের সালাম দিতে? সালাম কেন দেব, আমরা তো একসাথেই পড়ি। তোকে তো। তখনই একজন স্যার চলে আসলো। কি হচ্ছে এখানে? যাও ক্লাসে যাও। তারপর ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে যখনই বাইরে আসব তখনই একটা ছেলে আমাকে জোরে ধাক্কা দিল। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আমি ইচ্ছে করে করিনি, কে যেন আমাকে ধাক্কা দিয়েছে। অন্যায় করে আবার মিথ্যে কথা বলছিস। প্রথম দিন আমাকে লাভ লেটার দিলি, আজকে আবার জড়িয়ে ধরছিস। তোকে যেন আর কখনো আমার সামনে না দেখি। এই বলে মেয়েটা চলে গেল। তখনই সাকিব বলল, কিরে কেমন দিলাম?
এখন থেকে সব সময় আমাকে সালাম করবি। কিছু বললাম না, জানি এদের কিছু বলে লাভ হবে না। চলে আসলাম সেখান থেকে। রাস্তা দিয়ে হাঁটছি। আমি কি শুধু সবার কাছে অবহেলিত হয়েই থাকবো? বাইরের পৃথিবীটা যে কত কষ্টের তা এখন বুঝতে পারছি। বাসায় চলে আসলাম। আজকে আর ঘুমালাম না, ঠিক টাইমে হোটেলে চলে এসেছি। তখনই ম্যানেজার এসে বলল, সঞ্জয়, এই খাবারগুলো ওই টেবিলে দিয়ে এসো। আচ্ছা স্যার বলে খাবার দিতে গেলাম। তখনই একজন বলল, এতক্ষণ লাগে খাবার দিতে? সেই কখন থেকে অপেক্ষা করছি। ঠিক টাইমেই তো খাবার দিলাম ম্যাডাম। আবার মুখে মুখে কথা, যাও এখান থেকে। চলে আসলাম ওখান থেকে, ঠিক টাইমেই খাবার দিলাম। তারপরেও বলে যে দেরি হয়েছে। হোটেলের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পরে ঘুমোতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার জীবনের লক্ষ্য কি? এই দুনিয়ায় তো আমার কেউ নেই, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে কোনো বন্ধু। আমার সাথে তো কেউ ভালো ব্যবহারও করে না। জানি না এই অবহেলিত জীবনের সমাপ্তি কখন ঘটবে। আমি মরে গেলে আমার লাশ দাফন করার জন্য কেউ থাকবে না, এইসব ভাবছি। আর দু চোখ বেয়ে জল পড়ছে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপরে কলেজে আসলাম। ক্লাসে এসে বসে আছি। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি পিছনের বেঞ্চে বসে আছি। কারণ হলো আমি তাদের মতো নই। হঠাৎ করেই সাকিব বলল, কিরে, তুই প্রতিদিন একই শার্ট পরে কলেজে কেন আসিস? কলেজের মানবতার দেওয়াল থেকে কিছু কাপড় নিস, ওগুলো তোর পরনের কাপড় থেকে অনেক ভালো। এটা বলার পরেই সবাই হাসতে লাগলো, আর আমি মাথা নিচু করে চোখের জল ফেলছি। স্যার ক্লাসে আসলো, পড়ানো শুরু করলেন। ক্লাস শেষ করে কলেজে ক্যান্টিনে আসলাম। খুবই খিদে পেয়েছে, তাই কিছু খেতে গেলাম। একটা চেয়ারে বসে সিঙ্গারা খাচ্ছি। তখনই সাকিব আর ওর বন্ধুরা আসলো। তারা সবাই আমার পাশে থাকা চেয়ারে বসলো। মামা, সিঙ্গারা দাও তো। তারা সবাই আমার পাশে বসে সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা খাওয়ার পরে আমাকে দেখিয়ে সাকিব বলল, মামা সিঙ্গারার টাকাও দেবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তারা চলে গেল। তারপরে বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হলো। তারপরে সেখান থেকে বাসায় চলে আসলাম। ভাবছি আজকে দুপুরে না খেয়েই থাকতে হবে। আমার মতো ছেলে না খেয়ে থাকলেও কারোর কিচ্ছু যাবে আসবে না। বাসায় বসে এসব ভাবছি। তখনই পাশের বাসার একটা বড় ভাই এসে বলল, সঞ্জয়, তোমার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ ভাইয়া। তুমি কি রক্ত দিতে পারবে? হ্যাঁ ভাই, পারবো। তারপরে বড় ভাইয়ের সাথে হাসপাতালে গেলাম রক্ত দিতে। রক্ত দেওয়ার পরে কিছুক্ষণ বেডে শুয়ে বিশ্রাম নিলাম। দুপুরে আর না খেয়ে থাকতে হয়নি। অনেক কিছু খেতে দিয়েছিল আমাকে। সেখান থেকে আর বাসায় গেলাম না, ওখান থেকেই হোটেলে চলে গেলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে। জানি না আজকে গেলে ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পরেই ম্যানেজার বলল, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? তোমাকে বলেছিলাম না যে দেরি করবে না? সরি স্যার। এখানে আর দাঁড়িয়ে না থেকে যাও, কাজ করো। কাজ শেষ করে বাসায় আসলাম। শরীর খুবই খারাপ লাগছে, তাই আজকে আর পড়তে বসলাম না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপরে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে সাকিব ডাক দিল। ওদের ওখানে গিয়ে দেখলাম ওরা সবাই সিগারেট খাচ্ছে। আমি আবার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তাই বললাম, যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না। আমার কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। তারপর সাকিব বলল, ওকে তো আজকে এত সহজে ছাড়ছি না। তুই এখন দীপিকাকে গিয়ে প্রপোজ করবি, তা না হলে তোকে সিগারেট খাওয়াবো। আচ্ছা, দীপিকাকে? এখনো দীপিকাকে চিনিস না? যার কাছে তুই থাপ্পড় খেলি সে হলো দীপিকা। আমি এটা করতে পারবো না। তাহলে তো তোকে জোর করে সিগারেট খাওয়াবো, তা আবার অন্য স্টাইলে। এই গাঁজাগুলো সিগারেটের ভিতর ভরে দে, তারপর ওকে জোর করে খাওয়া। দয়া করে আমার সাথে এমনটা করবেন না। তাহলে যা, দীপিকাকে প্রপোজ কর গিয়ে। বাধ্য হয়ে প্রপোজ করতে গেলাম। দীপিকার সামনে গিয়ে মাথা নিচু করে দীপিকাকে প্রপোজ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে প্রপোজ করেছিস? তোকে বলেছিলাম না আর কখনো আমার সামনে আসবি না। তারপরে আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। স্যার, ও আমাকে অনেক বিরক্ত করেছে। তুমি দীপিকাকে বিরক্ত করছো কেন? তোমাদের মতন ছেলের জন্য কলেজের মান সম্মান নষ্ট হয়। আমি তোমাকে কলেজ থেকে বহিষ্কার করব। আমি প্রিন্সিপালের পায়ে ধরে বলতে লাগলাম, স্যার দয়া করে আমাকে বহিষ্কার করবেন না।
আমি আর কখনো এমনটা করব না। যদি আর কখনো তোমার নামে অভিযোগ আসে তাহলে তুমি আর কোনো সুযোগ পাবে না। যাও এখন। তারপরে সেখান থেকে চলে আসলাম। ভাবছি আমার সাথে কেন এমন হয়, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তারপরেও তারা কেন আমার পিছনে পড়ে আছে। দোস্ত, ছেলেটার সাথে কিন্তু প্রতিদিন সেই মজা হয়। যা বলেছিস, কালকে আবার ওকে নতুনভাবে চাপ দেব। প্রতিদিন দীপিকাকে দিয়ে ওকে মার খাওয়াবো। এই বলে সবাই হাসতে লাগলো। এটা আবার দীপিকা শুনেছে। ওই ছেলেটার কোনো দোষ নেই, আর আমি শুধু শুধু ওই ছেলেটাকে ভুল বুঝলাম। কালকে ও কলেজে আসলে ওকে সরি বলতেই হবে। রাতে শুয়ে শুয়ে ভাবছি কালকে কলেজে গেলে তো আবার সাকিব আমার সাথে ওই রকম করবে। মনে হয় না আর এই কলেজে বেশি দিন থাকতে পারবো। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পরেই আমাকে দীপিকা ডাক দিল। সরি। কেন তুমি আমাকে সরি বলছো কেন? কারণ তোমার কোনো দোষ ছিল না, তারপরেও আমি তোমাকে অনেক অপমান করেছি, তোমার গায়ে হাত তুলেছি। গতকাল আমি সাকিবের কাছ থেকে সব কিছু শুনেছি। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি সত্যিই খুব দুঃখিত। তোমার তো কোনো দোষ নেই, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এটাই করতো। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা বন্ধু। তোমার নাম কি? আমার নাম সঞ্জয়, সঞ্জয় চৌধুরী। আর তোমার? আমার নাম দীপিকা। তাহলে আজ থেকে কিন্তু আমরা বন্ধু। না, আমি তোমার বন্ধু হতে পারবো না। কিন্তু কেন সঞ্জয়? তার মানে তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, তাই তো? সেটা না দীপিকা, দেখো তুমি বড়লোক বাবার মেয়ে আর আমি একটা রাস্তার ছেলে। তোমার সাথে আমার বন্ধুত্ব কখনোই হয় না, তাই আমাদের বন্ধুত্ব করা ঠিক হবে না দীপিকা। আর কখনো এই কথা বলবে না, তুমি বুঝেছো? তুমি যেমনই হও না কেন, তারপরও তুমি আমার বন্ধু। তারপরও? আর কোনো কথা বলবি না, আর এখন থেকে আমাকে তুই তুই করেই ডাকবি। আচ্ছা, চেষ্টা করব। তারপরে ক্লাসে চলে গেলাম। প্রথমবার আমি সামনের বেঞ্চে বসলাম, তাও আবার দীপিকার সাথে। ক্লাস শেষ করে দীপিকার সাথে ক্যাম্পাসে বসে আছি। তোর মোবাইল নাম্বারটা দে তো। আমি তো ফোন ইউজ করি না। মানে তোর কি কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে হয় না? না। কেন? কারণ আমার কেউ নেই। কেউ নেই মানে? আসলে এই দুনিয়ায় আমার আপনজন বলে কেউ নেই। আমি একজন অনাথ ছেলে। আর কখনো নিজেকে এরকম অনাথ বলবি না। আজ থেকে আমি তোর আপনজন। এখন আমার সাথে চল তুই। কোথায় যাব? গেলেই দেখতে পারবি। তারপরে দীপিকা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল। নিয়ে গিয়ে একটা মোবাইল কিনে দিল। তখন আমি দীপিকাকে বললাম, আমার সব কথা শুনে করুণা করছেন আমাকে? দেবো একটা থাপ্পড়। এত বেশি বুঝিস কেন? তোকে আমি এই মোবাইলটা কিনে দিয়েছি আমার সাথে কথা বলার জন্য। এখন চল। কোথায়? চল তো আগে। তারপরে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। দুপুরে একটা রেস্টুরেন্টে খেলাম। খাওয়ার পরে দীপিকাকে বললাম, আমি তাহলে এখন যাই। কোথায় যাবি? কাজে যাব। মানে? আমি একটা হোটেলে চাকরি করি, দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে চল, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তারপরে দীপিকা আমাকে ওর গাড়িতে করে আমাকে হোটেলের সামনে নামিয়ে দিল। হোটেলে কাজ শেষ করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে পড়তে বসলাম। তখন দীপিকা ফোন করলো আমাকে। কি করছিস? আমি এইমাত্র বাড়ি ফিরলাম, এখন পড়তে বসেছি। ভালো। তো কিছু খেয়েছিস? হ্যাঁ, হোটেল থেকেই খেয়ে এসেছি। তুই? আমি এইমাত্র খেলাম। ভালো। আচ্ছা, তাহলে লেখাপড়া কর, কাল কলেজে কথা হবে। আচ্ছা, পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপরে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে সাকিব ডাক দিল। ওই ভিখারি, এদিকে আয়। হ্যাঁ ভাইয়া, আসছি। কোথা থেকে যেন দীপিকা এসে বলল, ও যাবে না। তা তুই বলার কি? আমি ওর বন্ধু, আর আজকে থেকে তোরা ওকে কখনো আর বিরক্ত করবি না। তোরা এতদিন ওর সাথে যা করেছিস তার সবই আমি জানি। আর যদি কখনো ওর সাথে খারাপ কিছু করার চেষ্টাও করেছিস, তাহলে প্রিন্সিপালের কাছে বলে তোকে আমি কলেজ ছাড়া করব। এই বলে আমাকে সেখান থেকে নিয়ে চলে গেল দীপিকা। তারপরে সে আমাকে বলল, তোর সাথে ওরা রোজ এত খারাপ ব্যবহার করে, তো তুই কি ওদের কিচ্ছু বলিস না? কি বলবো, সবই আমার কপালের দোষ। সবাই আমার সাথে এরকম করে। আজ থেকে কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুই তার প্রতিবাদ করবি। তারপরে ক্লাসে আসলাম। একটা ক্লাস করার পরেই দীপিকা আমাকে বলল, চল।
কোথায়? ক্লাস করবি না? আজকে আর ক্লাস করব না, এখন তুই আর আমি ঘুরতে যাব। তারপরে দীপিকা আমাকে নিয়ে নদীর পাড়ে একটা পার্কে ঘুরতে গেল। একটা বেঞ্চের মধ্যে দুজনে বসে আছি, হালকা বাতাস বইছে, খুব ভালো লাগছিল। হঠাৎ দীপিকা আমাকে বলল, আচ্ছা, তুই কি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছিস? কখনো এই বিষয়টা নিয়ে ভাবিনি আমি। কেন ভাবিসনি কেন? কিভাবে বেঁচে থাকবো তার ঠিক নেই, আবার প্রেমে পড়বো? তুই কি কারোর প্রেমে পড়েছিস? হ্যাঁ, অল্প অল্প। বুঝলাম না। তোকে বুঝতেও হবে না, এখন চল ফুচকা খাবো। তারপরে দীপিকা আমাকে নিয়ে ফুচকা খেতে গেল। ফুচকা খাওয়ার পরে দীপিকা আমাকে হোটেলের সামনে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষ করে রাতে বাসায় গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, জীবনে প্রথমবার মনে হলো আমি একা নই। প্রথমবার মনে হলো কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। যতক্ষণ দীপিকার সাথে ছিলাম ততক্ষণ মনেই হয়নি যে এই পৃথিবীতে আমার কেউ নেই। জানি না দীপিকা আমাকে কি ভাববে, কিন্তু আমি চাই ও এভাবেই সবসময় আমার সাথে থাকুক। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে দীপিকার কলে ঘুম ভাঙলো। তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ালেখা করলাম। তারপরে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে দীপিকা বলল, এই তোর চোখ লাল কেন? রাতে ঠিকভাবে ঘুম হয়নি। কেন? এমনি। আচ্ছা যাই হোক, আজকে তোকে আর হোটেলে যেতে হবে না। কেন? আজকে আমার জন্মদিন, সন্ধেবেলায় বাড়িতে পার্টি আছে, আর তুই আমার বাড়িতে অবশ্যই আসবি। শুভ জন্মদিন, কিন্তু আমি না গেলে হয় না? আমি একটা অনাথ ছেলে, আমার ভালো কোনো জামা কাপড়ও নেই, আর সব থেকে বড় কথা হলো আমার পরিচয় দেওয়ার মতো পরিচয় নেই। কেউ জিজ্ঞাসা করলে কি বলবো আমি? কি বললি তুই? কেন? আসলে কি হবে? আর তুই আমার বন্ধু, এটাই তোর পরিচয়? আমি সত্যি বলছি, আসলে সেখানে কত বড় বড় লোক থাকবে, আর আমি সামান্য একটা হোটেলে কাজ করা অনাথ ছেলে। দেখ, তোকে আমার জন্য অনেক অনেক কথা শুনতে হবে। সবাই বলবে আমার মতো একটা ছেলে কি করে তোর বন্ধু হতে পারে, তাই আমার না যাওয়াই ভালো। সবাই কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কারোর পরোয়া করি না। তুই যদি আমাকে তোর বন্ধু মনে করিস তাহলে অবশ্যই আসবি, আর এইভাবে খালি খালি জন্মদিনের শুভেচ্ছা জানালে কিন্তু হবে না। আমার গিফট কই? হুম হুম। মানে গিফট? গিফটের কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল। তখন বললাম, আচ্ছা নিয়ে আসবো। এই, আমি খুবই দুঃখিত। আরে আমি তো মজা করছিলাম, তোকে কোনো গিফট আনতে হবে না, তুই আসলেই আমি অনেক খুশি হব। না, তা কি করে হয়? সেখানে সবাই তো গিফট নিয়ে আসবে। সবাই আর তুই এক না, তোর কাছ থেকে আমার কোনো গিফট চাই না। আমার কাছে তুই আমার জন্য সব থেকে বড় গিফট। তোর সাথে সময় কাটানোর পর যে ভালো লাগা কাজ করে, তা আমার জীবনে আর কখনো হয়েছে কি না আমি জানি না। তাই তোকে কোনো গিফট আনতে হবে না, শুধু তুই আসলেই আমি অনেক বেশি খুশি হব। আচ্ছা দেখা যাবে, এখন চল। তারপরে ক্লাসে গেলাম। আজকে দীপিকা কলেজ থেকে একটু তাড়াতাড়ি চলে গেল। দীপিকা চলে যাওয়ার পরে কেন জানি ভালো লাগছিল না, তাই আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি ভাবতে থাকলাম, আমার কি যাওয়াটা উচিত হবে? সেখানে যাওয়া কি ঠিক হবে, নাকি শুধু গিফট দিয়ে আসবো? যদি আমি ওইখানে যাই তাহলে দীপিকাকে অনেক কথা শুনতে হতে পারে আমার জন্য, আর যদি না যাই তাহলে তো দীপিকা অনেক কষ্ট পাবে। না, আমি দীপিকাকে জেনে শুনে কষ্ট দিতে পারবো না। এই জীবনে প্রথম কোনো ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছে। আমি দীপিকাকে কখনোই কষ্ট দিতে পারি না। কিন্তু দীপিকার জন্য কি গিফট কিনবো? যাই কিনি না কেন সেটা ওর জন্মদিনের সব থেকে কম দামি গিফট হবে। অনেক কষ্ট করে 2000 টাকা জমিয়েছিলাম, ভেবেছিলাম মা বাবার উদ্দেশ্যে কোনো কাজে লাগাবো, সেটা নয় পরে লাগাবো। এখন ওই টাকা দিয়ে দীপিকার জন্য একটা শাড়ি কিনবো। সন্ধ্যাবেলায় দোকান থেকে একটা শাড়ি কিনে দীপিকার বাড়িতে গেলাম। গেট দিয়ে বাড়িতে ঢুকবো, তখনই দারোয়ান এসে আমাকে বাধা দিল। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভেতরে যাব। কে আপনি যে আপনি ভিতরে যাবেন? আমি দীপিকার বন্ধু। দারোয়ান আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপরে বলল, ফাজলামি করছেন আমার সাথে? আপনি কিভাবে দীপিকা ম্যাডামের বন্ধু হতে পারেন? আর কিছু বললাম না, আমি চলে আসবো। তখনই পিছন থেকে দীপিকা আমাকে ডাক দিল। সরি সঞ্জয়, আপনি ওকে ঢুকতে দিলেন না কেন? আমি দুঃখিত ম্যাডাম, আসলে আমি বুঝতে পারিনি। তারপরে দীপিকা আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমি বাড়ির ভিতরে ঢুকেই তো
অবাক চোখে চারিদিকে তাকিয়ে আছি। দীপিকার বাড়িটা অনেক বড়, পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমার তো পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এখানে যারা এসেছে তারা সবাই অনেক বড় লোক, আর আমাকে দেখে যে কেউ বুঝে যাবে আমি কী রকম ছেলে। সবাই আমার দিকেই তাকাচ্ছে, কেমন যেন একটা লাগছে আমার। এখন মনে হচ্ছে এখানে না আসলেই হয়তো ভালো হতো, এইসব ভাবতে লাগলাম। তারপরেই দীপিকা আমাকে নিয়ে কেক কাটতে গেল। দীপিকা প্রথমে ওর বাবা মাকে আর তারপরে আমাকে কেক খাইয়ে দিল। আমি তো বোকার মতো দীপিকার দিকে তাকিয়ে আছি, আর বাকিরা সবাই এই দেখে অনেক অবাক হয়েছে, কারণ আমার মতো একটা ছেলেকে দীপিকা ওর বাবা মায়ের পরে কেক খাইয়ে দিল। আমি তো দীপিকাকে কিছু বলতেই পারছি না। এখান থেকে তাড়াতাড়ি যেতে পারলেই আমি বাঁচি। খাওয়া দাওয়ার পরে দীপিকা আমাকে বলল, আমার বাবা মায়ের সাথে কথা বলবি চল। মানে আজকে না বললে হয় না? কেন, কি হয়েছে? আসলে আমার শরীর খুবই খারাপ লাগছে। আমি বরং এখন বাসায় যাই, পরে একসময় কথা বলবো। আচ্ছা যা তাহলে, বাসায় গিয়ে কিন্তু ফোন করবি। এই প্যাকেটটা রাখ। কি আছে এতে? প্যাকেটটা খোলার পরে সেটা দেখতে পাবি। আচ্ছা তাহলে এখনই খুলে দেখছি। এই নে, এখন খুলতে হবে না, পরে খুলিস। পরে খুলবো কেন? কি আছে এই প্যাকেটের মধ্যে? সেটা পরে খুললেই দেখতে পাবি। আমি এখন যাই। তারপরে সেখান থেকে বাড়ি চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, দীপিকার বাবা মায়ের পরেই আমাকে কেন কেক খাইয়ে দিল। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে দীপিকা আমাকে তখন কেক খাইয়ে দেবে। সেখানের উপস্থিত সবাই অনেক অবাক হয়েছে। দীপিকার বাবা মা কী ভাববে জানি না। এত কিছু হওয়ার পরে আমি কিভাবে তাদের সাথে কথা বলতাম। তাই তো দেখা না করেই চলে এসেছি। দীপিকাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। ও কি শুধু আমাকে ফ্রেন্ড ভাবে নাকি অন্য কিছু? ওর সাথে যদি আর কিছুদিন এভাবে থাকি তাহলে আমি তো ওকে ভালোবেসে ফেলবো। এখনই ওর কথা না ভেবে একদিনও থাকতে পারি না। ওই আমার জীবনের প্রথম ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছে। জীবনে প্রথমবার মনে হয় কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। জানি না ওকে ছাড়া কোনোদিনও থাকতে পারবো কি না, কিন্তু ও তো সবসময় আমার সাথে থাকবে না। আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। তাহলে কি ওকে আমি আমার মনের কথা বলে দেব? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে তাহলে তো আমাকে ও ভুল বুঝবে। তার চেয়ে না বলাই ভালো। আমি শুধু ওর বন্ধু হয়েই থাকবো। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিলাম। দেখলাম রাতে দীপিকা আমাকে অনেকবার কল করেছিল। মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই আমি শুনতে পাইনি। এখন আর আমি দীপিকাকে কল করলাম না। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বই পড়লাম। তারপরে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম দীপিকা আমার আসার আগেই চলে এসেছে। দীপিকা আমাকে দেখেই রাগী কণ্ঠে বলতে লাগলো, রাতে কোথায় ছিলিস তুই? কেন, বাড়িতেই ছিলাম। কতবার তোকে আমি ফোন করলাম, ফোনটা ধরলি না কেন? আসলে তোদের ওখান থেকে আসার পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর মোবাইলটা সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। তোকে তো আমি বলেছিলাম গিফট না নিয়ে আসতে, তারপরেও তুই গিফট নিয়ে কেন আসলি? কেন, পছন্দ হয়নি বুঝি? দেবো এক থাপ্পড়। পছন্দ হবে না কেন? কত সুন্দর একটা শাড়ি, কিন্তু তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? এত টাকা তুই কোথায় পেলি? মাত্র 2000 টাকা, তোর জন্মদিনের সবচেয়ে কম দামি গিফট। ওইটুকু টাকা তো আমার কাছে ছিল, তাই দিয়েই তোর গিফট কিনেছি। তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই মিথ্যে কথা বলছিস। সত্যি কথা বল আমাকে। আসলে একটু একটু করে ওই টাকাগুলো জমিয়েছিলাম আমি। ভেবেছিলাম বাবা মায়ের উদ্দেশ্যে কোনো ভালো কাজ করব। এখন ভাবছি পরে আবার টাকা জমিয়ে নেব। তার মানে ওই টাকা দিয়েই তুই আমার জন্য শাড়ি কিনেছিস? দীপিকা দু চোখ বেয়ে জল পড়ছে, আর সাথে সাথেই ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কেন তুই ওই টাকা দিয়ে শাড়ি কিনতে গেলি বলতো? আমি তো বলেছিলাম যে তোর কাছ থেকে আমার কোনো গিফট চাই না। আমার কাছে তুই সব থেকে বড় গিফট। চল এখন। কোথায় যাব আবার? একটা অনাথ আশ্রমে যাব। কিন্তু কেন? তোর বাবা মায়ের জন্য মিলাদ পড়াতে। দুঃখিত, এটা আমি করতে পারবো না। কেন পারবি না? আমি আমার নিজের টাকা দিয়েই বাবা মায়ের উদ্দেশ্যে কিছু ভালো কাজ করব। তো কি হয়েছে? মনে কর আমার টাকাই তোর টাকা। কিছু মনে করিস না দীপিকা, আমি আমার নিজের পরিশ্রমের টাকা দিয়েই সেটা করব, কারোর কাছ থেকে নিয়ে নয়। তুই এখন বল, শাড়িটা কেমন লাগছে তোর? শাড়িটা অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। তা কখনো কি শাড়িটা পরবি? এরকম বলছিস কেন?
আমি শাড়ি কেন পরবো না? না মানে শাড়িটা তো অনেক কম দামি, তুই তো মনে হয় এত কম দামি জিনিস পরিস না, তাই বললাম আর কি। পরিনি তো কি হয়েছে, এখন থেকে পরবো। কালকে বিকেলেই শাড়ি পরে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। দেখা যাবে, এখন চল। তারপরে ক্লাস করে বাড়িতে চলে গেলাম। ফ্রেশ হয়ে হোটেলে আসলাম। ম্যানেজারকে বললাম, স্যার কালকে আমার ছুটি লাগবে। তারপরে ম্যানেজার বলল, রোজ রোজ তোমাকে আমি ছুটি দিতে পারবো না। যদি কাজ করতে ইচ্ছে না করে তাহলে আর আসার দরকার নেই। সরি স্যার, আর কখনো ছুটি চাইবো না, শুধু কালকের দিনটা লাস্ট। মনে থাকে যেন কথাটা, কালকের পরে ছুটি নিতে হলে একেবারেই নেবে। এখন যাও, কাজ করো গিয়ে। রাতে কাজ করে বাড়িতে এসে কিছুক্ষণ পড়লাম। পড়ার পরে ঘুমোতে গেলাম। শুয়ে শুয়ে ভাবতে থাকলাম দীপিকার কথা। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি কল্পনাও করতে পারিনি যে দীপিকা আমাকে জড়িয়ে ধরবে। ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। আর এখন তো এমন হয়েছে, ওর সাথে কথা না বলে আমি থাকতেই পারি না। যখন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে তখনই দীপিকার হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন সেই সব অপমান আমার গায়ে লাগে না। কালকে বিকেলে দীপিকা আমার দেওয়া শাড়িটা পরবে, তাহলে কালকেই কি আমি দীপিকাকে আমার মনের কথা বলে দেবো? জানি না ও আমাকে কি ভাববে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। আজকে একটু আগেই কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে দেখি দীপিকা এখনও আসেনি। কিছুক্ষণ একটা বেঞ্চের ওপরে আমি বসলাম। এরই মধ্যে দীপিকাও চলে এসেছে। আমার কাছে এসে দীপিকা বলতে লাগলো, আজকে এত তাড়াতাড়ি কলেজ চলে এসেছিস? তুই তো সব সময় আমার পরে কলেজে আসিস। এমনি আগে চলে এসেছি। আজকে বিকেলে যখন ঘুরতে যাব তখন তোকে একটা কথা বলবো। আমিও তোকে কিছু বলবো। কি বলবি আমাকে? সময় হলেই জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। স্নান করে কিছু খেয়ে নিলাম। তারপরে একটু ঘুমিয়ে নিলাম। তারপরে তৈরি হয়ে নদীর পাড়ে গেলাম দীপিকার সাথে দেখা করতে। দীপিকা আসার আগেই আমি সেখানে চলে গেছি। আমি খুবই চিন্তিত। জানি না দীপিকাকে আমার ভালোবাসার কথা বললে ও কিভাবে নেবে। যদি ও আমাকে ভালো না বাসে তাহলে হয়তো আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। কিন্তু আমি তো দীপিকাকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। কিন্তু ও তখন যে বলল আমাকে কিছু বলবে, ও আবার আমাকে কি কথা বলবে? ও কি আমায় ভালোবাসে? এইসব মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে দীপিকা চলে এসেছে। আমার দেওয়া শাড়িটা পরে এসেছে। খুব সুন্দর লাগছে দীপিকাকে। ওর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলাম আমি। ও আমার কাছে এসে বলতে লাগলো, এইভাবে হা করে তাকিয়ে কি দেখছিস? তোকে দেখছি আমি। আমাকে আজকে প্রথম দেখছিস মনে হয়। সেটা না, তোকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। ভাবছি সত্যি কি এটা তুই নাকি অন্য কেউ। আর শাড়িটা পরার জন্য ধন্যবাদ। আর তাকিয়ে থাকতে হবে না, আর ধন্যবাদও দিতে হবে না। এখন চল কিছুক্ষণ হাঁটি। তারপরে দীপিকার সাথে হাঁটতে থাকলাম। দীপিকা কথা বলছে আর আমি নির্বাক শ্রোতার মতো ওর কথা শুনছি, ওর দিকে দেখছি। আজকে দীপিকাকে খুব সুন্দর লাগছে। ভাবছি এখনই ওকে ভালোবাসার কথাটা বলে দিই। কিন্তু তার আগেই দীপিকা বলল, চল ফুচকা খেয়ে আসি। চল। আমি দীপিকাকে নিয়ে ফুচকা খেতে গেলাম। তারপরে দুজনে মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে নদীর পাড়ে একটা বেঞ্চে দুজনে বসে আছি। দীপিকা বলল, আচ্ছা তুই আমাকে কিছু একটা বলবি বলেছিলি। তুইও তো কিছু একটা বলতে চেয়েছিলিস আমাকে। আগে তুই বল, তারপর আমি বলবো। না, আগে তুই বলবি। আচ্ছা আমি বলবো একটু পরে। দাঁড়া, তার আগে একজনকে ফোন করে নি। এই বলে দীপিকা কাকে একটা ফোন করলো। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমরা সেই কখন থেকে বসে আছি। কার সাথে কথা বললি? আর কে আসবে এখানে? আসলেই দেখতে পারবি। আচ্ছা সঞ্জয়, মনে কর তুই একজনকে ভালোবাসিস কিন্তু বলতে পারছিস না, কিন্তু হঠাৎ করে সে এসে যদি তোকে প্রপোজ করে তাহলে কি করবি তুই? আমি তো রাজি হয়ে যাব। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। তার মানে কি ও আমাকে সত্যি ভালোবাসে? তারপরে খুব আগ্রহ নিয়ে ওকে আমি জিজ্ঞাসা করলাম, কাকে ভালোবাসিস তুই দীপিকা? বলবো একটু পরে, এখন আগে ঝালমুড়ি খাবো দুজনে, আর তার মধ্যেই ও চলে আসবে। কে আসবে? আসলেই দেখতে পাবি। তারপরে দুজনে মিলে ঝালমুড়ি খেলাম। এরই মধ্যে একটা ছেলে এসে দীপিকাকে বলতে লাগলো, ওই দীপিকা। হ্যাঁ।
তারপরে ছেলেটা আমাকে বলতে লাগলো আমার কথা দীপিকা ছেলেটার কাছে নাকি কতবার বলেছে তার কোনো ঠিক নেই, এমনকি আমি নাকি তার লাইফের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, এটাও নাকি বলেছে। তখন আমি দীপিকাকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেটা কে? ও হচ্ছে রোহান, আর আমি ওকেই ভালোবাসি। দীপিকার মুখে এই কথাটা শুনে মুহূর্তের মধ্যে আমার মনে হলো কেউ আমার বুকে ছুরি দিয়ে আঘাত করছে। দীপিকাকে দেখে মনে হচ্ছে ও খুবই খুশি। কোনো রকমে চোখের জল আটকে হাসি মুখে দীপিকাকে বললাম, কবে থেকে তুই ওকে ভালোবাসিস? কই আগে তো বলিসনি। ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ওকে কখনো বলাই হয়নি। আমাদের বাড়ির পাশেই ওর বাড়ি। ও আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আর আমার জন্মদিনের পার্টির পর ও আমাকে প্রপোজ করে। আমি প্রথমে খুবই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এর আগে ও কখনোই আমার সাথে কথা বলেনি। আমি শুধু ওকে দূর থেকে দেখতাম। ও আমাকে প্রপোজ করেছে দেখে আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে কিছু বলতেই পারছিলাম না। তারপর ও বলে আমাকে সময় নিতে। তারপর আজকে আমি ওকে হ্যাঁ বলে তোর সাথে পরিচয় করে দিতে আসলাম। ও আমার খুব ভালো একজন বন্ধু। আমার আসলে একটা কাজ আছে, তাই আমাকে যেতে হবে। তোরা গল্প কর, আমি যাই। তুই না আজকে কাজ থেকে ছুটি নিয়েছিস? হ্যাঁ, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে। আমি তোকে এখনই বলতাম, কিন্তু তার আগেই রোহান ভাইয়া চলে এসেছে। আচ্ছা, তোমার যখন কাজ আছে তাহলে তোমাকে আর আটকে রাখা ঠিক হবে না। ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। ওখানে আর এক মুহূর্ত থাকার আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে চোখের জল আটকে রেখেছি। বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। কিছু ভালো লাগছিল না। কি করে পারতাম দীপিকাকে অন্য কারোর সাথে দেখতে? আমি ভাবছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ও শুধু আমাকে ওর একজন ভালো বন্ধু মনে করে। জানি না এরপরে কিভাবে দীপিকার সাথে স্বাভাবিকভাবে কথা বলবো আমি। দীপিকার সাথে পরিচয় হবার পর কিছুদিনের জন্য ভুলেই গেছিলাম যে আমার আসল পরিচয় কি। যখন সবাই অপমান করতো তখন আমার অনেক খারাপ লাগতো, আর এখন তো তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। এভাবে অনেকক্ষণ বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। কিভাবে ঘুম আসবে? চোখ বুঝলেই তো দীপিকার মুখটা ভেসে উঠছে। তবে আজকে একটা ব্যাপার খুবই অদ্ভুত লাগছে। প্রতিদিন তো দীপিকা এই সময় আমাকে ফোন করে, কিন্তু আজকে তো করলো না। তাই আমি দীপিকাকে ফোন করলাম, কিন্তু দীপিকার ফোনটা এখন ওয়েটিংয়ে। অনেকবার ফোন করলাম, কিন্তু ওয়েটিংয়ে। হয়তো রোহানের সাথে কথা বলছে, তাই হয়তো আমার কথা ওর মনেই নেই। এখন হয়তো দীপিকার কাছে আমার থেকে রোহান বেশি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ হবেই বা না কেন? আমি তো ওর শুধু বন্ধু, আর রোহান তো ওর ভালোবাসা। এইসব কথা ভাবছি, আর আমার চোখ দিয়ে জলের ফোঁটা পড়ছে। কিছুক্ষণ পরে মোবাইলের স্ক্রিনে দীপিকার নামটা ভেসে উঠল। চোখের জল মুছে কলটা রিসিভ করলাম। কি করছিস? শুয়ে আছি। তুই কি করছিস? আমি তো রোহানের সাথে কথা বললাম এতক্ষণ। তুই তো তাড়াতাড়ি চলে আসলি। জানিস তারপর আমরা কতক্ষণ আড্ডা দিয়েছি? আমার কাজ ছিল, তাই তো আগে চলে এসেছি। জানিস রোহান আমার প্রতি কত কেয়ারিং। আমি বাসায় এসেছি কিনা, খেয়েছি কিনা, সব কিছুর খবরও রাখে। ও আমাকে অনেক ভালোবাসে। আমি খুবই ভাগ্যবান ওর মতন একজনকে পেয়েছি। খুব ভালো। আমার খুব ঘুম পেয়েছে, তাহলে আমি রাখছি এখন। আচ্ছা। চোখের জলটা কন্ট্রোল করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারোর প্রশংসা শুনতে হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কিচ্ছু নেই। আগে দীপিকা ফোন করে আমার খোঁজখবর নিত, আর এখন দীপিকার খোঁজখবর অন্য কেউ রাখে। হয়তো দীপিকা রোহানের সাথে অনেক সুখী থাকবে। আমি না হয় দীপিকার বন্ধু হয়েই সারা জীবন থাকবো। একটা দুঃস্বপ্ন ভেবেই সব কিছু ভুলে যাব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেক সময় হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম দীপিকা এখনো আসেনি। একা একা একটা বেঞ্চের ওপরে বসে আছি। ক্লাসের সময় হয়ে গেল, কিন্তু দীপিকা এখনো এলো না। আমি ফোন করলাম দীপিকাকে, বললাম, কোথায় আছিস তুই? কলেজে আসবি না? আজকে আসবো না রে, রোহানের সাথে নদীর পাড়ে ঘুরতে এসেছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। গতকালকে তো দীপিকার সাথে কথা বললাম,
তখন তো বললো না যে ও আজকে কলেজে আসবে না। হয়তো আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আমি একাই ক্লাস করলাম। তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে হোটেলে যাবার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কেন যে দীপিকার সাথে পরিচয় হলো। ওর সাথে পরিচয় না হলে হয়তো আমি এত কষ্ট পেতাম না। জীবনের সব কিছুতেই তো অবহেলিত হয়ে এসেছি, তাই ভালোবাসার বেলায় এর ব্যতিক্রম হবে কেন? এসব ভাবছি আর হাঁটছি। তখন দেখলাম দীপিকা আর রোহান বাইকে করে যাচ্ছে। রোহান বাইক চালাচ্ছে আর দীপিকা ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি আর ওদের ডাক দিলাম না, ওরা ওদের মতো যাচ্ছে। আমি তাড়াতাড়ি হোটেলে চলে গেলাম। দীপিকাকে অন্য কারোর সাথে দেখলেই খুব খারাপ লাগে আমার। ও তো এখন খুবই ব্যস্ত, তাই হয়তো আমার খবর নেওয়ার সময় পাইনি। হোটেলে এসে কাজ করছিলাম। আজকে কেন জানি না কাজ করতে ভালো লাগছিল না। অন্য মনস্ক হয়ে খাবার নিয়ে একটা টেবিলে গেলাম। অসাবধানতাবশত কিছু খাবার একটা মেয়ের গায়ে পড়লো। ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার জামাটা নষ্ট করে। জানিস তোর থেকে আমার জামার দাম বেশি। এরই ভিতরেই ম্যানেজার চলে এসেছে। জিজ্ঞাসা করেছে কি হয়েছে এখানে। এই ছোট লোকটা আমার গায়ে খাবার ফেলে দিয়েছে। আমরা খুবই দুঃখিত ম্যাম, দয়া করে আর রাগারাগি করবেন না, তাতে আমাদের হোটেলের সম্মান নষ্ট হবে। আমরা ওর বিচার করব, আপনি কোনো চিন্তা করবেন না। সঞ্জয়, তুমি আমার সাথে এসো। ম্যানেজার আমাকে নিয়ে একটা রুমে গেল। তারপরে বলতে লাগলো, তোমার কি কাজ করার ইচ্ছে নেই? মাঝে মাঝে ছুটি নাও, সময় মতো কাজে আসো না। তার উপর আবার আজকে যে ঘটনা ঘটলো, এরপর তোমাকে কাজে রাখা সম্ভব নয়। স্যার দয়া করে আজকে আমাকে কাজ থেকে বার করে দেবেন না। কথা দিচ্ছি এরপরে আমার নামে আর কোনো অভিযোগ আসতে দেব না আমি। ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। এখন তুমি গিয়ে ওই মেয়েটাকে সরি বলবে। সে যদি ক্ষমা করে তাহলে তোমার চাকরি থাকবে। ঠিক আছে স্যার। তারপরে মেয়েটার কাছে গিয়ে বললাম, সরি ম্যাম, আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দিলাম, এখন যা এখান থেকে। আমি হোটেলের কাজ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি দুনিয়াটা বড়ই অদ্ভুত। অপরাধ না করেও মাপ চাইতে হচ্ছে। আর মেয়েটা যা বলেছে ঠিকই বলেছে, আমার থেকে তার জামার দাম অনেক বেশি। দীপিকাকে কল করলাম কিন্তু কল ওয়েটিংয়ে। অনেকবার কল করলাম কিন্তু কল ব্যস্ত বলছে। বিছানায় শুয়ে আছি, ভাবছি দীপিকা হয়তো আমাকে কল করবে, কিন্তু অনেক সময় হয়ে গেল, দীপিকা আর কল করলো না। ওর কাছে কি আমি এতটাই মূল্যহীন যে একবার আমাকে কল করতে পারলো না? ওকে তো আর আমি ভালোবাসতে বলছি না, আমি তো শুধু ওর বন্ধু হয়েই থাকতে চেয়েছিলাম। এগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নিলাম, কিন্তু যে আশায় ফোনটা হাতে নিয়েছিলাম তা পূরণ হয়নি। দীপিকা আমাকে একবারও কল করেনি। হয়তো এখনও ওর কাছে রোহানি সব। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কিন্তু পড়াতে একদমই মন বসছে না। তারপরেও পড়ার চেষ্টা করলাম। পড়া শেষে কিছু খেয়ে কলেজে আসলাম। গিয়ে দেখি দীপিকা এখনও আসেনি, তাই একা একা একটা বেঞ্চের উপরে বসেই কাটালাম। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে দীপিকা আসলো। ওকে আমি জিজ্ঞাসা করলাম, কিরে এত দেরি হলো আজকে কলেজে আসতে? আর বলিস না, গতকাল অনেক রাত পর্যন্ত রোহানের সাথে কথা বলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। রাতে আমি তোকে অনেকবার কল করেছিলাম, কিন্তু তুই কল রিসিভ করিসনি। সরি রে, আসলে আমি খেয়ালই করিনি। রোহানের সাথে কথা বলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই মনে ছিল না তোকে কল করার কথা। প্লিজ কিছু মনে করিস না। আরে না, মনে করার কি আছে। আচ্ছা, বিকেলে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব, ঠিক আছে? না রে, বিকেলে হবে না, হোটেল থেকে আমাকে ছুটি দেবে না। তাহলে কালকে কলেজের টাইমে যাব, ঠিক আছে? আচ্ছা। তারপরে ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলাম। আজকে অনেক খুশি লাগছে আমার, কারণ কালকে দীপিকার সাথে ঘুরতে যেতে পারবো। এত খুশি হয়ে কাজ নেই, এখন তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলে যেতে হবে। দেরি হলে চাকরি আর থাকবে না, আমাকে আর কোনো সুযোগ দেবে না এরা। ঠিক সময় হোটেলে চলে আসলাম। তারপরে নিজের কাজ করতে লাগলাম। আমাকে দেখে ম্যানেজার বলতে লাগলো, প্রতিদিন এভাবে ঠিক সময় আসবে আর ভালোভাবে কাজ করবে। জি স্যার, আজকে কাজ করে কেন জানি অনেক অনেক আনন্দ হচ্ছে। হয়তো দীপিকার জন্য, কারণ কালকে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। অনেক দিন পরে দীপিকার সাথে গল্প করব, আড্ডা দেব, ভাবতেই অনেক ভালো লাগছে। কাজ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম,
তারপরে ভাবছি দীপিকাকে একটা কল করব। যেই ভাবা সেই কাজ, দীপিকাকে ফোন করলাম, কিন্তু ওর ফোন তো ওয়েটিংয়ে। অনেক কল করলাম, তাও ওয়েটিং। ধুর, মুডটাই খারাপ হয়ে গেল। আরে আমি এত চিন্তা করছি কেন? কালকে তো দীপিকার সাথে কথা হবে, এই ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গিয়ে দেখলাম দীপিকা এখনও আসেনি। আগে দীপিকা সব সময় আমার আগেই কলেজে চলে আসতো। ইদানিং দেখছি দীপিকা কলেজে একটু লেট করে আসে। হয়তো রাতে রোহানের সাথে কথা বলে, তাই হয়তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। মন খারাপ করে একটা বেঞ্চের উপরে বসে রইলাম। কিছুক্ষণ পরে দীপিকা আসলো। কিরে, এইভাবে বেঞ্চের উপর বসে কি ভাবছিস? কিছু না, তোর জন্য অপেক্ষা করছিলাম। সরি রে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই, এখন চল নদীর পাড়ে ঘুরতে যাই। ঠিক আছে, চল। তারপর আমি আর দীপিকা নদীর পাড়ে ঘুরতে গেলাম। বেঞ্চের ওপরে বসে দুজনে কথা বলছি। হঠাৎ দীপিকা কাকে যেন ফোন করে আসতে বলল। আমি তখন জিজ্ঞাসা করলাম, কিরে কাকে আসতে বললি? রোহানকে আসতে বলেছি। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। তার মানে দীপিকা আমার জন্য আসেনি, রোহানের সাথে ঘুরতে এসেছে, আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে রোহান আসলো। রোহান আর দীপিকা কথা বলছে, আর আমি বোকার মতো বসে আছি। আমার খুবই খারাপ লাগছে। দীপিকা আমার সাথে কি করে করতে পারলো এমনটা? আমি তো ওকে ঘুরতে যাওয়ার কথা বলিনি, ও নিজেই তো আমাকে বলেছে। ওরা দুজনে কথা বলছে, আমার মনে হচ্ছে আমি অপরিচিত কোনো মানুষ। সেখান থেকে চলে আসার ইচ্ছা করছে। হঠাৎ করে দীপিকা বলল, আমার প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়েছে। সঞ্জয়, তুমি গিয়ে এক বোতল জল কিনে নিয়ে আসো প্লিজ। আচ্ছা, তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। মনে হচ্ছে ওদের সেবা করার জন্যই আমাকে নিয়ে এসেছে। আমাকে এইখানে এনে এভাবে অপমান না করলেও পারতো দীপিকা। জল নিয়ে ফিরে আসলাম, এসে দেখি ওরা নেই। তারপরে ওদের খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম ওরা অন্য একটা জায়গায় বসে কথা বলছে। আমি পিছন দিকে ছিলাম, আর সেখানে অনেক গাছও ছিল, যার কারণে ওরা আমাকে দেখতে পায়নি। আমি ওদের কাছাকাছি আসতেই শুনতে পেলাম, দীপিকা, আমি তোমাকে কিছু বলতে চাই, জানি না তুমি কিভাবে নেবে। আমি কিছুই মনে করব না, বলো তুমি কি বলবে। সঞ্জয়কে আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। মানে কি বলতে চাইছো তুমি? দেখো দীপিকা, একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। শুধু আমি না, সবাই বলবে এটা। তুমি সঞ্জয়কে শুধু বন্ধু ভাবলেও আমার মনে হয় সে তোমাকে অন্য কিছু ভাবে। তুমি যখন ওই দিন সঞ্জয়কে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন সঞ্জয়কে দেখে মনে হয়েছিল ও একদমই খুশি হয়নি, আর তাই হয়তো ও কাজের বাহানা দিয়ে চলে গেছিল। দেখো, আমি সঞ্জয়কে শুধুই আমার একজন ভালো বন্ধু মনে করি। আমি সেটা জানি দীপিকা, কিন্তু এখানে কথা হচ্ছে যে সঞ্জয় তোমাকে কি ভাবে। আর কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার প্রেমিকার কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকুক। দেখো রোহান, তুমি শুধু শুধুই সঞ্জয়কে সন্দেহ করছো, আর ও তো আমাকে কখনো বলেনি যে ও আমাকে ভালোবাসে। তুমি শুধুই অযথা টেনশন করছো। দেখো দীপিকা, ও তোমার ভালো বন্ধু, তাই হয়তো তুমি এখন এই কথা বলছো। কালকে যখন ও আমার নামে তোমাকে বলবে যে আমি অন্য মেয়েকে নিয়ে ঘুরি, তখন তুমি সত্যিটা না জেনেই আমাকে সন্দেহ করবে। আর বেশিরভাগ সম্পর্ক এই জন্যই নষ্ট হয়। আর একজন মানুষের কাছে দুইজন সমান গুরুত্বপূর্ণ হতে পারে না। আর আমি চাই না তুমি সঞ্জয়ের সাথে কথা বলো। আর তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, আমি নাকি সঞ্জয়? এইটা কেমন প্রশ্ন রোহান? তোমরা দুজনেই আমার লাইফের সমান গুরুত্বপূর্ণ। তোমাকে আমি ভালোবাসি, আর সঞ্জয় আমার বন্ধু। আর কোনো কারণ ছাড়া কিভাবে আমি সঞ্জয়ের সাথে সম্পর্কটা নষ্ট করতে পারি? আচ্ছা, তোমাকে সঞ্জয়ের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি কোনোদিন সঞ্জয় তোমাকে প্রপোজ করে তখন? আশা করি এমন দিন কখনো আসবে না। যদি এমনটা হয় তাহলে ওর সাথে আর কোনো সম্পর্কই থাকবে না আমার। আচ্ছা, এখন এসব বাদ দাও। আমার জন্য কেন দীপিকার রিলেশন ভেঙে যাবে? ও তো শুধু আমাকে ওর ভালো বন্ধু ভাবে। আমি তো শুধু ওকে ভালোবাসি। আর রোহান হয়তো চায় না যে দীপিকা আমার সাথে কথা বলুক। আমি না হয় ওদের থেকে দূরে চলে যাব। তারপরে কিছুক্ষণ পরে জল নিয়ে ওদের কাছে গেলাম। আমি ওদেরকে বললাম, আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি যাই। আচ্ছা, তাহলে যাও তুমি। তারপরে ওদের ওখান থেকে চলে আসলাম।
আমি চাই না আমার জন্য ওদের সম্পর্ক নষ্ট হোক, তাই ওদের আর বিরক্ত করলাম না। বাড়ি এসে স্নান করলাম, তারপরে কিছুক্ষণ শুয়ে থেকে হোটেলে গেলাম। আজকেও ঠিক সময় চলে আসলাম, তাই ম্যানেজারের আর বকা খেতে হলো না। কাজগুলো ঠিকভাবে করতে লাগলাম। রাতে বাড়ি এসে শুয়ে শুয়ে ভাবছি এখন থেকে দীপিকাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে আমায়। জানি না ওকে ভুলে থাকা আমার পক্ষে কতটা কষ্টকর, কিন্তু এছাড়াও আর কোনো পথ নেই। আমার ভালোবাসা কোনোদিনও সফল হবে না, বরং এভাবে চলতে থাকলে না জানি কোনোদিন আমি দীপিকাকে প্রপোজ করে বসবো, নিজের মনের কথাটা বলে ফেলবো। তখন হয়তো ও আমাকে খুব খারাপ ভাববে আর বন্ধুত্বটাও শেষ করে দেবে। তাই এখন থেকে কলেজে যতটা সম্ভব ওর সাথে কম কথা বলবো, তাহলে হয়তো আমি আর ওর মায়ায় পড়বো না। রাতে আমি আর দীপিকাকে ফোন করলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ক্লাস শুরু হওয়ার মাত্র কিছুক্ষণ আগে গেলাম, গিয়ে দেখি আমার আগেই দীপিকা চলে এসেছে। ক্লাসের সময় হয়ে গেছে, তাই দীপিকার সাথে তেমন আর কথা হয়নি। তারপরে ক্লাস করে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম। আগের তুলনায় অনেক কম কথা বললাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে হোটেলে গেলাম। কাজ করতে করতে হঠাৎ একটা টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে রোহান ছিল আর ওর পাশে অন্য একটা মেয়ে বসেছিল। তারপরে আমি একটু আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম। বাবু, তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? আসলে বাবু, ইদানিং একটু আমি ব্যস্ত ছিলাম তো, তাই জন্য। এখন থেকে তোমাকে আমি অনেক সময় দেব। রাগ করো না বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। ওদের কথা শুনে আমি তো অবাক হয়ে গেছি। তার মানে রোহান দীপিকাকে ধোকা দিচ্ছে, আর ও একটা প্লে বয়। না জানি আরও কত মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। কাজ শেষ করে বাড়ি এসে শুয়ে শুয়ে ভাবছি দীপিকাকে যদি রোহানের কথা বলি তাহলে হয়তো ও বিশ্বাস করবে না, কারণ ওই দিন রোহান ওকে পার্কে যেভাবে বলছে তার জন্য হয়তো দীপিকা আমাকেই ভুল বুঝতে পারে। কিন্তু এটা যদি না বলি তাহলে হয়তো পরবর্তীতে ওর অনেক ক্ষতিও হতে পারে। আর যা বুঝলাম, রোহান মোটেও ভালো ছেলে না। না, ও আমাকে ভুল বুঝলেও আমাকে এই কথাটা ওকে বলতেই হবে, নয়তো দীপিকার অনেক বড় ক্ষতি হবে। আর আমি চাই না দীপিকার কোনো ক্ষতি হোক। পরের দিন কলেজে গিয়ে দীপিকার আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে দীপিকা আসলো। আমি ওকে বললাম, দীপিকা, আমি তোকে কিছু বলতে চাই, জানি না তুই কি মনে করবি। আমি কিছুই মনে করব না, তুই বল। তারপরে আমি দীপিকাকে আগের দিনের সব ঘটনা খুলে বললাম। দীপিকা আমার মুখে রোহানের বিরুদ্ধে এইসব কথা শুনে সহ্য করতে পারলো না। উত্তরে আমাকে কয়েকটা থাপ্পড় মারলো আর বলল, তোর সাহস কি করে হয় রোহানের সম্পর্কে এইসব কথা বলার? তোকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আগে জানা ছিল না আমার। রোহানের সাথে আমার সম্পর্ক নষ্ট করে তোর কি লাভ বল আমাকে? ও, বুঝেছি, তুই আমাকে ভালোবাসিস, তাই তো? তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করতাম আমি, কিন্তু আজকের পর আমি ভুলে যাব যে আমার তোর মতন কোনো বন্ধু ছিল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। ওই দিন রোহান পার্কে ঠিক কথাই বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। যা, আমার সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যা। চোখের জল মুছে সেখান থেকে চলে আসলাম। দীপিকা রোহানের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে গেছে, তাই ওর আমার কথা বিশ্বাস হচ্ছে না। ও যে আমাকে কলেজের সবার সামনে চড় মারবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু আমি দীপিকাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমি যা বলছি সব সত্যি? আমি জেনে শুনে কিভাবে দীপিকার ক্ষতি হতে দিতে পারি? ও আমাকে ভালো না বাসলেও আমি তো ওকে ভালোবাসি। তারপর সেখান থেকে ক্লাসে চলে গেলাম। দীপিকার সাথে পরিচয় হওয়ার পর এই প্রথমবার ও আমার সাথে একই বেঞ্চে বসেনি। আমি আগে থেকেই সামনের বেঞ্চে বসেছিলাম। ভেবেছিলাম হয়তো তখন রাগের মাথায় অনেক কিছু দীপিকা বলেছে, কিন্তু এখন ঠিকই আমার পাশে বসবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হয়ে গেল। দীপিকা আমার পিছনের বেঞ্চে বসলো। অনেক কষ্টে ক্লাস করলাম। ক্লাস শেষ হওয়ার পরে দীপিকা আমাকে দেখেই একা চলে গেল। দীপিকার এই অবহেলায় খুব কষ্ট হচ্ছে আমার।
আমি কলেজ থেকে বাড়ি চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে হোটেলে চলে আসলাম। সঞ্জয় আমার সাথে এমনটা করবে তা আমি কখনো কল্পনাও করিনি। শেষ পর্যন্ত রোহানের কথাই সত্যি হলো। সেদিন যদি আমি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকের দিনটা দেখতে হতো না। সঞ্জয়ের চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আমি আগে বুঝতেই পারিনি। বিকেলে রোহানের সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। কি ব্যাপার দীপিকা, তোমার কি মন খারাপ? কখনো ভাবতে পারিনি যে আমার জীবনে এইরকম একটা ঘটনা ঘটবে। কি হয়েছে দীপিকা? সঞ্জয় যে এতটা খারাপ তা আমার আগে জানাই ছিল না। ওকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম। ওর কত বড় সাহস, ও তোমার সম্পর্কে বাজে কথা বলছে। কি বলেছে সঞ্জয়? তোমাকে নাকি ও অন্য কোনো মেয়ের সাথে দেখেছে, তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথেই ওকে আমি একটা থাপ্পড় মেরে দিয়েছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করে দিয়েছি। সেদিন আমি তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করো না। তুমি যা করেছো ভালোই করেছো। সেদিন তো আমার কথা বিশ্বাস করলে না, আর এখন নিজেই তো দেখলে। আমার আগেই সন্দেহ হয়েছিল। ওকে দেখে আমার মোটেও ভালো ছেলে মনে হয়নি। ও তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করেছে, তারপর তোমার ভালোবাসার ফাঁদে ফেলে সব সম্পত্তি ওর নামে করতে চেয়েছিল। ঠিকই বলেছো রোহান, কিন্তু ওর আর সেই সুযোগ কখনো পাবে না। আচ্ছা, এখন এইসব কথা বাদ দাও, চলো আমরা সামনের দিকটায় যাই। ওরা ওদের মতোই ঘুরতে থাক, আমি হোটেলে এসে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় গেলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি দীপিকাকে কিভাবে বুঝাবো যে রোহান ভালো ছেলে না। আমার নাম্বারও দীপিকা ব্লক করে দিয়েছে। ও রোহানের ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। একদিন আগেও কলেজের সবাই জানতো আমরা দুজনে খুব ভালো বন্ধু, আর আজকে সেই দীপিকাই আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। এতটা অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত না। ও একবার পরীক্ষা করে দেখতে পারতো যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। কালকে কলেজে যাওয়ার পরে দীপিকাকে আবার বোঝাতে হবে। ও আমাকে যতই অপমান করুক না কেন, ওর সামনে আমাকে সত্যিটা তুলে ধরতেই হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপরে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম দীপিকা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আমি তখন দীপিকার কাছে গিয়ে সাহস করে বললাম, দীপিকা, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোকে বলেছি না তুই কখনো আমার সামনে আসবি না আর কখনো আমার সাথে কথা বলবি না, তারপরও বেহায়ার মতন কেন আবার আমার কাছে এসেছিস? দেখ দীপিকা, তুই আমাকে যা বলার বল, কিন্তু দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস কর। তুই ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তাই এখন তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না। তুই একবার চিন্তা করে দেখ আমি সত্যি বলছি নাকি মিথ্যা। অনেক হয়েছে, আর একবারও রোহানের সম্পর্কে বাজে কথা তুই বলবি না। তোর কপাল ভালো যে আমি তোর মতন একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই আমার সেই বন্ধুত্বের সুযোগ নিয়েছিস। তোর কি মনে হয় রোহানের সম্পর্কে এইসব বললে আমি রোহানকে ভুল বুঝবো, তারপর ওকে ছেড়ে তোকে ভালোবাসবো? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তুই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস। তোর সাথে বন্ধুত্ব করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আর এখন তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুই আর কখনো আমার সামনে আসবি না, বুঝতে পেরেছিস? এই বলে দীপিকা চলে যেতে লাগলো। তখনই আমি দীপিকার হাত ধরে ওকে কিছু বলতে যাব, তার আগেই, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই কোন সাহসে আমার হাত ধরলি? আরে তোর তো জন্মেরই ঠিক নেই। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে করুণা করে আমি তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই তার যোগ্য নোস। তোর মতন অনাথ ছেলেকে কেউ কোনো দিনও ভালোবাসবে না। চোখের জল মুছে আমি বলতে লাগলাম, এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ঠিক নয় যে আমি তোর টাকার লোভে তোকে ভালোবাসি। তুই ঠিকই বলেছিস, আমার হয়তো জন্মের ঠিক নেই, তাই তো আমি জানি না যে কে আমার বাবা কে আমার মা। তোর সাথে পরিচয় হওয়ার আগে পর্যন্ত আমার জীবনে কখনো সুখ আসেনি। তুই ঠিকই বলেছিস, আমি একটা অনাথ ছেলে। তোর সাথে পরিচয় হওয়ার পরে আমি ভুলেই গেছিলাম যে আমি একটা অনাথ ছেলে। আজকে তুই মনে করিয়ে দিয়ে অনেক ভালো করেছিস।
আজকের পর থেকে এই অনাথ ছেলেটা তোকে আর কখনো বিরক্ত করবে না। তবে একটা কথা মনে রাখ, একদিন ঠিকই তুই আমার কথা বুঝতে পারবি, হয়তো তখন আর আমি থাকবো না। তারপরে সেখান থেকে চলে এসে একটা বেঞ্চের উপরে বসে আছি। আমি নিশ্চুপ হয়ে চোখের জল ফেলছি। হঠাৎ করেই সাকিব আমার কাছে এসে, তোর সাহস কি করে হয় দীপিকার হাত ধরার? এতদিন দীপিকার জন্য তোকে কিছু বলতে পারিনি। ভেবে পাচ্ছি না যে তোর মতো ছেলের সাথে দীপিকা কি করে বন্ধুত্ব করলো। যাক, অবশেষে দীপিকা ওর ভুল বুঝতে পেরেছে। আজকে তোকে এমন মারবো যে আর কোনোদিনও দীপিকার পিছনে পড়বি না তুই। সাকিব তারপরে আমাকে ধরে অনেক মারলো। কোনো কিছুই বলতে পারিনি, মুখ বুজে সব সহ্য করেছি। আমি তো দীপিকার কোনো ক্ষতি করিনি, শুধু ওর সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু তার প্রতিদান ও এইভাবে দেবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কোনো মতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে শুয়ে পড়লাম। হাতে কোনো টাকা নেই যে ডাক্তার দেখাবো। মার খাওয়ার কারণে জ্বর চলে আসলো। চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমার, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। তারপরে পাশে তাকিয়ে দেখলাম যে পাশে বাড়ির বড় ভাই আছে। আমি চোখ খুলছি দেখেই বড় ভাই বলতে লাগলো, তোর জ্ঞান ফিরেছে? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তারকে নিয়ে আসছি। আমি তোর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি তোর রুমের দরজা খোলা। এই সময় তো সাধারণত তোর রুমের দরজা খোলা থাকে না, তাই ভাবলাম হয়তো কোনো চোর ঢুকেছে তোর ঘরে। তাই তোর রুমের কাছে গেলাম আর দেখলাম তুই বিছানার উপর শুয়ে আছিস। তোকে দেখে মনে হলো তুই অ্যাক্সিডেন্ট করছিস। তারপর কাছে গিয়ে তোকে অনেকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তখন তোর গায়ে হাত দিলাম, তোর শরীর গরম ছিল অনেক। তারপর তোকে আমি হসপিটালে নিয়ে আসলাম, আর আজকে 2 দিন পর তোর জ্ঞান ফিরল। বড় ভাইয়ের কাছ থেকে এসব শোনার পরে আমি আমার সাথে ঘটে যাওয়ার কথাটা মনে করতে লাগলাম। মনে করতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তোর চোখের জল কেন? কি হয়েছে আমাকে বলতো। তারপরে বড় ভাইকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। সব শুনে বড় ভাই আমাকে বলল, এতে কিছু হয়েছে, তোর সাথে মন খারাপ করিস না। দেখবি একদিন ঠিকই দীপিকা ওর ভুল বুঝতে পারবে, আর সেই দিন এসেও তোর কাছে ক্ষমা চাইবে। আর হয়তো সেই দিন আমি থাকবো না। ধুর, যত সব বাজে কথা। এখন একটু তুই ঘুমা, তোর শরীর অনেক দুর্বল। আমি একটু বাড়ি থেকে আসি। আচ্ছা ভাই। তারপরে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, মানুষ বড়ই অদ্ভুত। একসময় দীপিকা আমাকে বলেছিল আমি যেন কখনো নিজেকে অনাথ না বলি, কিন্তু সেই দীপিকাই আমাকে অনাথ বলে অপমান করলো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো। দেখলাম বড় ভাই আমার পাশে। আমি বড় ভাইকে দেখে বললাম, যাকে আমার সব কিছু ভেবেছিলাম তার জন্যই আজকে আমার এই অবস্থা, অথচ আপনি আমার রক্তের কেউ নন, তারপরেও আমার জন্য এত কিছু করছেন। জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। অনেক বেশি কথা বলিস তুই। তোকে বলেছি আমি ঋণ শোধ করতে, তুই না আমি তোর ঋণ কিভাবে শোধ করব তা আমি জানি না। মানে? তুই যদি ওই দিন আমার বোনকে রক্ত না দিতিস তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না। তাছাড়া তোর মতো ছেলে আমি খুব কমই দেখেছি। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো খারাপ পড়তে যেত, কিন্তু তুই ঠিক তার উল্টো। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় হবি। 2 দিন হাসপাতালে থাকার পরে আজকে আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিল। এই 2 দিন বড় ভাই প্রায় সব সময় আমার পাশে ছিল। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি চলে আসলাম। এখন অনেকটা সুস্থ আমি। অনেক দিন হোটেলে যাইনি। জানি না আজকে ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পরে আমাকে দেখে ম্যানেজার বলল, তুমি এখানে কেন? সরি, আমি খুবই দুঃখিত এতদিন না আসার জন্য। আসলে আর কিছু বলতে হবে না। আমি কি তোমার কাছ থেকে কিছু জানতে চেয়েছি? এতদিন আসলে ভালো কথা, আর আসতে হবে না। এই নাও তোমার পাওনা টাকা, আর এখান থেকে বিদায় হও। স্যার, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। এই চাকরিটা আমার জন্য খুবই প্রয়োজন। দয়া করে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না। আপনি আমার কথাটা একবার শুনুন, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়াও তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না স্যার, তার আর দরকার হবে না। আমি চলে যাচ্ছি। তারপরে সেখান থেকে চলে আসলাম।
রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি অবহেলিত জীবনটার এত কম সময়ে ইতি ঘটবে তা ভাবতে পারিনি। জীবন সংগ্রামে বাঁচতে অনেক যুদ্ধ করেছি। আমি যত ওপরে উঠেছি মানুষ আমাকে তত নিচে টেনে নামিয়েছে। জীবনে কখনো কারোর ভালোবাসা পাইনি। প্রথমবার কেউ আমার সঙ্গ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে গেছে। দীপিকা ঠিকই বলেছে, আমার হয়তো জন্মেরই ঠিক নেই। তাই তো আমি জানি না কে আমার বাবা কে আমার মা। আজকে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয় তাহলে হয়তো আমার লাশটাও দাফন করার মতো কেউ থাকবে না। এই দুনিয়া বড়ই অদ্ভুত। যে যুদ্ধ করতে চায় তাকে আরও যুদ্ধ করতে হয়, তবে একটা ইচ্ছে মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদি একবার আমি আমার পরিচয়টা জানতে পারতাম তাহলে আর আমার কোনো কষ্ট থাকতো না। তাহলে কেউ আর বলতে পারতো না আমার জন্মের ঠিক নেই। শেষবারের মতো আমি পৃথিবীটাকে দেখে নিচ্ছি, আত্মহত্যা করতে যাব। তখনই শুনতে পারলাম, এই আপনাকে বলছি না আর বিরক্ত করবেন না, বারবার এসে একই কথা কেন জিজ্ঞাসা করেন? বারবার জিজ্ঞাসা করলে কি জামাটার দাম কমে যাবে? যেটা কিনতে পারবে না সেটা নিয়ে পড়ে আছেন কেন? কোথা থেকে যে আসে এসব রাস্তার মহিলা? আমি পাশের দোকানে তাকিয়ে দেখলাম দোকানে একটা মহিলাকে এই কথাগুলো বলছে। আমি দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? দেখেন ভাই, এই জামাটার দাম 800 টাকা, আর এই মহিলা বারবার এসে বলছে তাকে 400 টাকায় এই জামাটা দিতে হবে। আপনি বলেন ভাই, 800 টাকার জামা 400 টাকায় আমি কিভাবে দেব? তারপরে আমি সেই মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, আপনি এই জামাটা দিয়ে কি করবেন? বাবা, এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম। আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে ওকে লেখাপড়া করাই। আমার মেয়েটা আজকে 3 দিন ধরে অসুস্থ। টাকার অভাবে ডাক্তারও দেখাতে পারিনি। আজকে মেয়েটা আমার কাছে একটা নতুন জামা চেয়েছে। কোনোদিনও ওকে নতুন জামা কিনে দিতে পারিনি। ও খুব অসুস্থ, হয়তো চিকিৎসার অভাবে আর বেশি দিন ওকে বাঁচাতে পারবো না। তাই ওর এই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আর সকাল থেকে ভিক্ষা করে এই 400 টাকাই পেয়েছি। এইগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। ওনার কথা শুনে আমারও চোখ দিয়ে জল ঝরে পড়ল। তারপরে আমি নিজের টাকা দিয়ে ওই জামাটা কিনে মহিলাকে দিয়ে বললাম, চলুন আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কেন নিজের টাকা দিয়ে ওকে জামা কিনছো? আর আমার মেয়ের ডাক্তারও দেখাবে বলছো? এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি জানি না কে আমার বাবা মা। আমি একটু আগে আত্মহত্যা করতাম, কিন্তু ভগবান আমাকে তা করতে দেয়নি। হয়তো উনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন। এখন আমি বাঁচব, আমার মা আর বোনের জন্য বাঁচব। আজ থেকে আপনি আমার মা আর আপনার মেয়ে আমার বোন। কিন্তু বাবা, তুমি কেন আত্মহত্যা করতে গিয়েছিলে? তারপরে তাকে আমার জীবনের সবকিছু বললাম। কেঁদো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। তারপরে তার বাড়িতে গেলাম, তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। 3 দিন পর আজকে সুস্থ হলো মেয়েটি। আমাকে দেখেই বলতে লাগলো, মা, উনি কে? আজ থেকে আমি তোমার বড় ভাই। তোমার নাম কি? আমার নাম প্রিয়া। কিন্তু তুমি আমার বড় ভাই কি করে হলে? তারপরে মা প্রিয়াকে সবকিছু খুলে বলল। জানো ভাইয়া, আমার সাথে না কেউ ভালো ব্যবহার করে না। স্কুলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন ভাবতাম যদি আমার একটা বড় ভাইয়া থাকতো তাহলে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। আমি প্রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ এখন তোর ভাই আছে। প্রিয়াও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রিয়া সুস্থ হলে ওকে আর মাকে নিয়ে হাসপাতাল থেকে আমি আমার বাড়িতে গেলাম। ভগবান যা করে ভালোর জন্যই করে। হয়তো তিনি আমাকে এই পরিবার দিতে চেয়েছিলেন, তাই হয়তো আমাকে জীবিত রেখেছেন। কিন্তু আর একটা জিনিস ভেবে খুবই চিন্তা হচ্ছে, সেটা হলো কিভাবে পরিবারের খরচ চালাবো। বাড়ির সামনে বসে এইগুলো ভাবছি, তখন বড় ভাই বলল, সঞ্জয়, তোর বাড়িতে এরা কারা? আমি বড় ভাইকে সব কিছু বললাম। ভালোই হয়েছে, তুই একটা পরিবার পেয়ে গেলি। তো তোকে দেখে এত চিন্তিত লাগছে কেন? হাসপাতালে থাকার কারণে তো হোটেলে যেতে পারিনি, তাই হোটেলের চাকরিটাও চলে গেছে। এখন ভাবছি কিভাবে খরচ চালাবো। এ তো ভাবতে হবে না, তোর তো হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি তোকে অন্য একটা হোটেলে
কাজ দিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো আমি এতদিনে বেঁচেই থাকতাম না। আর কখনো এই কথা বলবি না। আর সন্ধ্যার সময় তৈরি থাকিস, তোকে নিয়ে সেই কাজের জন্য যাব। আচ্ছা ভাই। তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে প্রিয়াকে নিয়ে বাড়ির কাছেই একটা স্কুলে গেলাম। ওকে সেখানে ভর্তি করে দিলাম। দুপুরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পর একটু ঘুমালাম। সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে তার পরিচিত একটা হোটেলে গেলাম। বড় ভাই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আমাকে ডাকলো। আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোন সময় থেকে কাজ করতে পারবো। আগে হোটেলে যে সময় করতাম সেই সময় কথা বললাম। তারা কাল থেকেই কাজে যোগ দিতে বলল। তারপরে সেখান থেকে বাড়িতে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে আমি ভাবছি সব কিছু যে এত সহজে হয়ে যাবে তা ভাবতে পারিনি। বড় ভাই আমার জন্য যা করেছে হয়তো আপনজনেরাও তা করতো না। উনি খুবই ভালো একজন মানুষ। এতদিন ভাবতাম এই দুনিয়ায় আমি একা, কিন্তু এখন আমি খুবই খুশি, কারণ আমার মা আছে, প্রিয়ার মতো একটা বোন আছে। এখন থেকে আর নিজেকে কখনো একা মনে করব না। শুধু একটা জিনিসই অপূর্ণ থেকে গেল, সেটা হলো দীপিকা। আমি তো ওর ভালো চেয়েছিলাম, কিন্তু ও তো আমাকে ভুল বুঝলো, আমাকে অনেক অপমান করলো। যেদিন রোহানের সত্যিটা ও জানতে পারবে সেদিন হয়তো ওর আমার কথা মনে পড়বে। হয়তো ওর সাথে বন্ধুত্ব করাই আমার উচিত হয়নি। যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে হয়তো ওর মায়ায় পড়তাম না, আর এখন কষ্টও পেতাম না। আমার ভালোবাসাটা শুধু একতরফা, কারণ এ ভালোবাসা হয়তো কখনো পূর্ণতা পাবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে প্রিয়াকে নিয়ে স্কুলে গেলাম। ওকে স্কুলে রেখে আমি কলেজে গেলাম। অনেক দিন পরে কলেজে যাচ্ছি। কলেজে যাওয়ার পরে একটা বেঞ্চের উপরে একা একা বসে আছি, কারণ এখনও ক্লাস শুরু হয়নি। আগে হলে আমার সাথে দীপিকা বসে থাকতো, কিন্তু এখন আর তা সম্ভব নয়। দূর থেকে দেখলাম দীপিকা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। দীপিকা আমাকে দেখেনি, কারণ আমি এমনভাবে আছি যাতে দীপিকার চোখ আমার ওপরে না পড়ে। ও আমাকে বলেছিল আমার মুখ যাতে ওকে দেখতে না হয়, তাই যতটা সম্ভব ওর থেকে দূরে থাকতে হবে। একটু আগেই ভুলবশত ওর দিকে চোখ পড়েছে। না, আর কখনো বেহায়ার মতো ওর দিকে তাকাবো না। এসব ভাবছি তখন তুই লুকিয়ে লুকিয়ে দীপিকাকে কেন দেখছিস? পিছনে তাকিয়ে দেখলাম সাকিব আমাকে বলছে। আমি ইচ্ছে করে তাকাইনি, হঠাৎ করেই চোখ পড়ে গেছে। এতদিন দীপিকার জন্য তোকে কিছু বলতে পারিনি। ওর সাথে থেকে তো তোর খুব অ্যাটিটিউড বেড়ে গেছিল। তা এখন কোথায় গেল তোর সেই অ্যাটিটিউড? হ্যাঁ, কিছু বললাম না, মাথা নিচু করে আছি। কিরে, কথা বলছিস না কেন? ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। আরে তারা, এত তারা কিসের? তার আগে আমাদের একটা কাজ করে দিয়ে যা। কি কাজ? আমাদের জন্য সিগারেট নিয়ে আয়। সরি, আমি আনতে পারবো না, অন্য কিছু করতে বলেন। পারবি না? তোর বাপ পারবে। ওই দিনের মারের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই যদি আজ সিগারেট আনতে না যাস তাহলে তোর এমন অবস্থা করব তা তুই ভাবতে পারবি না। তারপরে বাধ্য হয়ে সিগারেট আনতে গেলাম, কিন্তু আরও একটা সমস্যা বেঁধে গেল, যেটা হলো সিগারেট আনতে গেলে দীপিকাদের সামনে দিয়ে যেতে হবে। বাধ্য হয়ে নিচের দিকে তাকিয়ে হেঁটে গেলাম যাতে দীপিকা না দেখতে পায়। তারপরে সিগারেট নিয়ে সাকিবের কাছে দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। দেখেছিস কত বড় সাহস, কলেজ ক্যাম্পাসে হাতে করে সিগারেট নিয়ে ঘুরছে। মিমি, তুই এইসব ফালতু ছেলের কথা বাদ দে তো। ওর মতন ছেলেরা এই ছাড়া আর কি বা করতে পারে? তা ঠিক বলেছিস, ওকে দেখে অনেক ভদ্র ছেলে মনে হলেও ও একটা ফালতু ছেলে। তুই এরকম একটা ছেলের সাথে যে কি করে এতদিন বন্ধুত্ব করলি আমি তাই ভেবে পাচ্ছি না। আগে কি করেছি তা নিয়ে ভাবলে চলবে না, সামনে কি করব তা নিয়ে ভাবতে হবে। তুই ওর কথা বাদ দে তো, অন্য কিছু বল। আচ্ছা বাদ দিলাম, এখন বল রোহন ভাইয়ের সাথে তোর রিলেশন কেমন চলছে? ভালোই চলছে। সে হলো মহা ব্যস্ত মানুষ, তাই আজকাল আমাকে তেমন সময় দিতে পারে না। দেখিস পাখি যেন আবার খাঁচা ছেড়ে চলে না যায়। ধুর, কি যে বলিস না তুই। আরে আমি তো মজা করলাম। রোহান ভাইয়া যাই হোক, অন্তত সঞ্জয়ের মতো না। কোথায় ওই ফালতু ছেলেটা আর কোথায় রোহান? কার সাথে যে তুই কার তুলনা করছিস? আচ্ছা বাদ দে,
চল এখন ক্লাসে যাই। চল যাই। দীপিকা আর ওর বান্ধবীরা ক্লাসে চলে গেল। আমিও ক্লাসে এসে সবার পিছনের বেঞ্চে বসে পড়লাম। দীপিকার সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ওর সাথে সামনের বেঞ্চে বসতাম, তখন কেউই আমার সাথে খারাপ ব্যবহার করতো না। আর এখন দীপিকার সাথে বন্ধুত্ব নেই, আর সবার ভালো ব্যবহারও শেষ। সামনের বেঞ্চে আমার জায়গা হয় না, তাই পিছনের বেঞ্চে বসতে হয়। ক্লাস শেষ করে প্রিয়াকে নিয়ে স্কুল থেকে বাড়িতে চলে গেলাম। ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিলাম, তারপরে হোটেলে গেলাম। নতুন হোটেলের ম্যানেজার অনেক ভালো, তিনি আমাকে অনেক ভালো জানেন। আর এখানে কাজ করেও অনেক আনন্দ পাচ্ছি, যা আগের হোটেলে পেতাম না। আর অন্যদিকে দীপিকা রোহানকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত বলছে। ধুর, কিছুই ভালো লাগছে না। এই রোহানটা না মনে হয় সারা দিন ব্যস্ত থাকে। এখন আরেকবার ফোন করে দেখি। কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে? তুমি আগের মতন আর আমার সাথে কথাই বলো না, আমাকে সময়ও দাও না। সরি বাবু, আসলে ইদানিং খুবই ব্যস্ত থাকি তো, তাই তোমাকে সময় দেওয়া হচ্ছে না। এখন থেকে আবার তোমাকে আগের মতো সময় দেব আমি। রাগ করো না বাবু, প্লিজ। আচ্ছা, মনে থাকে যেন। কালকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ঘুমাও বাবু, গুড নাইট। গুড নাইট। রোহানের সাথে কথা বলার পর এখন অনেকটা ভালো লাগছে। এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো শাড়ি। সঞ্জয় আমার জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছিল। না, ওর কোনো কিছুই আমার কাছে রাখা সম্ভব নয়। কালকে আগে কলেজ যেতে হবে, তারপর ওকে শাড়িটা দিয়ে রোহানের সাথে ঘুরতে যাব। তার আগে বরং রোহানকে বলেই দিই যে আমাকে আগে কলেজ যেতে হবে। রোহানের নাম্বারে ফোন করলাম, কিন্তু ওয়েটিং। আবার কল করলাম, তাও ওয়েটিং। কিছুক্ষণ পর রোহান আমাকে কল করলো আর বলল, সরি বাবু, আসলে এক বন্ধুর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম। ও ঠিক আছে। তা কিসের জন্য কল করলে তুমি আমাকে? আসলে কালকে আমাকে আগে কলেজ যেতে হবে, তারপর কলেজ থেকে তোমার সাথে ঘুরতে যাব। আচ্ছা, আমি তোমাকে কলেজ থেকে এসে নিয়ে যাব। আচ্ছা। অনেক রাত হয়ে গেছে, এখনো বাড়ি ফিরতে পারিনি। না জানি মা আর প্রিয়া কত চিন্তা করছে। মোবাইল অত কারোর কাছে নেই যে ফোন করে বলে দেবো আসতে দেরি হচ্ছে। আমার কাছে যে মোবাইলটা ছিল ওটা তো দীপিকার। ওর সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ও ফোনটা কিনে দিয়েছিল, আর এখন তো বন্ধুত্ব নেই, তাই এখন আর ফোনটা ব্যবহার করি না। পকেটে ভরে যত্ন সহকারে রেখে দিয়েছি। ওকে ফোনটা দিয়ে দিতাম, কিন্তু ও তো আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, তাই আর ফোনটা দেওয়া হয়নি। কোনো একদিন সময় সুযোগ পেলে দিয়ে দেব। বাড়ি চলে আসলাম। আসার পরেই মা আমাকে বলল, আজ বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? আজকে হোটেলে কাজের চাপ অনেক বেশি ছিল, তাই আসতে দেরি হয়েছে। তা তোমরা খেয়েছো? তোকে ছাড়া কি কেউ খায়? প্রিয়াও খায়নি? না। শুধু শুধু এত রাত পর্যন্ত তোমরা না খেয়ে থাকো কেন? তোমাদের অনেক কষ্ট হয়েছে তাই না? তুমি অসুস্থ মানুষ, প্রিয়া একটা ছোট মানুষ, আর কখনো তোমরা এমন করবে না। তুমি যত যাই বলো না কেন ভাইয়া, আমরা তোমাকে ছাড়া কখনো খাবো না। হয়েছে, আপনাকে আর পাকামি করতে হবে না। এখন সবাই মিলে একসাথে ভাত খাবো। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে প্রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও একটা জিনিস তো নেওয়া হয়নি, তাড়াতাড়ি করে মোবাইলটা ব্যাগের ভিতরে ভরে নিলাম। প্রতিদিনই আমি মোবাইলটা নিয়ে যাই, যখন সুযোগ পাবো তখনই মোবাইলটা দীপিকাকে দিয়ে দেব। তারপরে প্রিয়াকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে আসলাম। একটা বেঞ্চে বসে আছি, হঠাৎ পিছন থেকে দীপিকার কণ্ঠের মতো কিছু একটা শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম দীপিকা আমাকে ডাকছে, আর ওর হাতে একটা প্যাকেটটা আমার হাতে দিয়ে দীপিকা বলতে লাগলো, এটা তোর দেওয়া সেই শাড়িটা। আমি চাই না তোর কোনো কিছু আমার কাছে থাকুক। এতদিন মনে ছিল না, তাই দিতে পারিনি। তারপরে আমিও ব্যাগ থেকে মোবাইলটা বার করে দীপিকাকে দিয়ে দিলাম। তারপরে আমি বললাম, আমার মতো রাস্তার ছেলে হাতে এটা শোভা পায় না। আপনার মোবাইল আপনার কাছেই রাখুন। আপনার সামনে যেতে নিষেধ করেছিলেন, তাই এতদিন দেওয়া হয়নি। ভালো করেছিস, দিয়েছিস। সব জিনিস সবার জন্য না। এই বলে দীপিকা চলে গেল। রোহানকে ফোন দিয়ে আসতে বললাম। ও আসার পর নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীর পাশেই একটা খুব সুন্দর পার্ক আছে। পার্কের একটা বেঞ্চে বসে দুজনে গল্প করছি। আচ্ছা বাবু, তুমি আমাকে ভালোবাসো তো? এটা কি ধরনের প্রশ্ন রোহান?
আরে রাগ করো না, আমি তো শুধু এমনিতেই জিজ্ঞাসা করলাম। আমি যদি কিছু বলি তুমি রাগ করবে না তো? রাগ করব কেন? আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দেবে? দেওয়ার চেষ্টা করব। বলো তোমার কি চাই? আমি তোমার সাথে রুম ডেট করতে চাই দীপিকা। কি বলছো তুমি এইসব? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? এটা তো আজকালকার যুগে কমন ব্যাপার, সবাই এরকমই করে। সবাই করে তার মানে এটা নয় যে আমাদেরও করতে হবে। আর বিয়ের আগে আমি কখনোই এসব করতে পারবো না। বিয়ে তো আমরা করবই, তাহলে করলে সমস্যা কি? আমরা বিয়ে করব, কিন্তু এখনো করিনি। দেখো দীপিকা, আমার সব ফ্রেন্ডরাই রিলেশন করে, আর ওরা ওদের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটও করেছে। আর এটা সবাই করে, আজকালকার রিলেশনই এমন। তার মানে তুমি আমার সাথে রুম ডেট করে তোমার ফ্রেন্ডদের এটা বোঝাতে চাও যে তুমি আমার সাথে রুম ডেট করেছো? আর আজকালকার রিলেশন কেমন তা জানার প্রয়োজন বোধ আমি করছি না। আমি সেটা বোঝাতে চাইনি, আমি তো শুধু তোমাকে এটা বোঝাতে চেয়েছি যে এরকমটা এখন সচরাচরই হয়ে থাকে। আমি এটা ভেবে পাচ্ছি না যে তুমি এরকম কিছু চিন্তা ভাবনা কি করে করতে পারো। আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি চললাম। রাগ করে সেখান থেকে চলে আসলাম। আমার রোহানের উপর এতটা রাগ হচ্ছে যে বলার মতো না। ও কি করে আমায় এমন প্রস্তাব দিল আমি সেটাই তো ভেবে পাচ্ছি না। বাড়ি চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। দুপুরে না খেয়েই শুয়ে পড়লাম। বিকেলে আমাকে মিমি ফোন করলো। আজকে কলেজে আসলি না কেন? রোহানের সাথে ঘুরতে গিয়েছিলাম। তোর গলার আওয়াজটা এমন লাগছে কেন? রোহন ভাইয়ের সাথে কি কিছু হয়েছে? না, ভালো লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা, আমি তোর বাড়ি আসছি। ফোনে কথা বলতেও ভালো লাগছিল না। পার্কে থেকে আসার পর রোহান আমাকে অনেক কল অনেক মেসেজ করেছিল, কিন্তু আমি রাগের কারণে রিপ্লাই দেইনি। কিছুক্ষণ পর মিমি আসলে ওর সাথে আমি ছাদে গেলাম। এখন আমাকে বলতো তোর কি হয়েছে? আন্টির কাছে শুনলাম এখনো পর্যন্ত নাকি তুই কিছু খাসনি। রোহানের উপর রাগ করেছি আমি। কেন রে, কি হয়েছিল? জানিস, ও আজকে আমাকে ওর সাথে রুম ডেটে যাওয়ার জন্য অফার দিয়েছিল। কি? তা তুই কি বললি? কি আর বলবো, ওর সাথে আমি ঝগড়া করে চলে এসেছি। এর সাথে ভাত না খাওয়ার কি সম্পর্ক? আমার কিছুই ভালো লাগছিল না। আমি ভেবে পাচ্ছি না ও এরকম কি করে করতে পারে। আমিও ভেবে পাচ্ছি না যে রোহন ভাইয়া এটা কি করে বলতে পারলো। আপাতত এসব চিন্তা মাথা থেকে বাদ দে। তারপর মিমির সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ হয়ে গেলে মিমি বাড়ি চলে গেল। হোটেলে এসে কাজ করছিলাম, হঠাৎ শুনতে পেলাম, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া। আমিও এটাই চাই, তোমার মতো মেয়েদের সাথে রিলেশন চালিয়ে যাওয়া সম্ভব না। এখন তো সব দোষ আমার, তুমি তো ধোয়া তুলসী পাতা, সব সমস্যার মূলে তুমি। সব দোষটা আমার উপরে চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজছ। তুমি তোমার ছেলে বন্ধুদের সাথে এত মেলামেশা না করলেও তো আর সমস্যা হতো না। ওরা শুধুই আমার বন্ধু, এর থেকে বেশি কিছু না। আর তুমি একটু আমাকে বলবে যে তুমি কোন দিন আমার সাথে দেখা করতে ঠিক সময় এসেছো? রাতে ফোন করলে তোমার মোবাইল ওয়েটিং, এমনকি আজকেও আমাকে এখানে এসে তোমার জন্য ওয়েট করতে হয়েছে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, আর আমার একটু ঘুমের সমস্যা, তাই ঠিক টাইমে আসতে পারি না। আর তোমার সাথেই রিলেশন হওয়ার পর আমার নিজের স্বাধীনতা চলে গেছে। আমি কখন কি করব না করব সব তুমি ঠিক করে দাও, কখন খাবো তাও তুমি ঠিক করে দাও, এমনি কি আমি কি শার্ট পরবো কি প্যান্ট পরবো তাও তুমি ঠিক করে দাও। নিজের কাছে মনে হয় আমি ছোট একটা বাচ্চা। আমি তোমাকে ভালোবাসি বলেই এটা করি, আর তোমার সাথে রিলেশন চালিয়ে যাওয়া আমার পক্ষেও অসম্ভব। তাই আমাদের উচিত হবে আলাদা হয়ে যাওয়া। আমিও তাই চাই। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনলাম। তারপরে ওদেরকে গিয়ে বললাম, ভাইয়া যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাদের মাঝে কিছু বলতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনারা দুজন কি একে অপরকে ভালোবাসতেন? অবশ্যই ভালোবাসতাম। অবশ্যই ভালোবাসতাম। আমার মনে হয় আপনাদের কারোর মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল না। আপনার এরকম কেন মনে হলো? দেখুন, ভালোবাসার মানে পাওয়া নয়, ভালোবাসার মানে হলো একে অপরকে স্যাক্রিফাইস করা। কিন্তু আপনারা দুজনেই কেবল নিজেদের দিকটাই ভেবেছিলেন। আপনি ভেবেছেন আপনার বয়ফ্রেন্ড আপনার কথা মতো চলুক,
আর আপনি ভেবেছিলেন আপনার গার্লফ্রেন্ড আপনার সব কথা মেনে চলুক। কিন্তু কখনো কি দুজনে একে অপরের ইচ্ছা অনিচ্ছা জানতে চেয়েছেন? একজন আরেকজনকে বোঝার চেষ্টা করেছেন? তা আপনারা করেননি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন আরেকজনের প্রতি কতটা স্যাক্রিফাইস করলে তাদের মধ্যেই প্রকৃত ভালোবাসা ফুটে ওঠে। সত্যি ভাইয়া, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা কখনো এভাবে ভেবে দেখিনি। এখন থেকে আমরা একজন আরেকজনের ইচ্ছাকে গুরুত্ব দেব। নিজের ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে শুরু করব। শুভকামনা করি আপনাদের জন্য। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন, আপনাকে কি কিছু জিজ্ঞাসা করতে পারি? মনে করার কি আছে, জিজ্ঞাসা করুন। কি জিজ্ঞাসা করবেন? আপনার গার্লফ্রেন্ড আছে? না, তবে একজনকে ভালোবাসতাম, আর সেটাও একতরফা। সে এখন অন্য কাউকে ভালোবাসে। একটা কথা জোর দিয়ে বলতে পারি, ওই মেয়ে জীবনে অনেক বড় ভুল করলো। হয়তো এর জন্য সে সারা জীবন পস্তাবে। কিন্তু আমি তা চাই না। সত্যি ভাইয়া, আপনার মতো মানুষ হয় না। চলি ভাইয়া, আপনি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপরে তারা চলে গেল। আমি খুবই খুশি, কারণ দুটো ভাঙা হৃদয়কে মিলিয়ে দিতে পারলাম। রাতে শুয়ে আছি। রোহান আমাকে অনেকবার কল করলো, কিন্তু আমি ধরলাম না। তারপর মেসেজ করলো। মেসেজে লেখা শেষবারের মতন কলটা ধরো প্লিজ দীপিকা। বলো রোহান। রাতে শুয়ে আছি, তখন রেস্টুরেন্টের মেয়েটার কথা মনে পড়ে গেল। মেয়েটা দীপিকাকে নিয়ে যা বলছিল হয়তো তা কখনোই সত্য হবে না, কারণ দীপিকা আমাকে কোনো দিনও ভালোবাসবে না। ও রোহানকে অনেক ভালোবাসে। জানি না রোহান ওকে আদৌ কি ভালোবাসবে কিনা, কিন্তু আমি চাই দীপিকা সুখে থাকুক। ওকে আমি ভুলে যেতে চাই, কারণ ওর সাথে যখন আমার পরিচয় হয়েছিল তখন আমার কেউ ছিল না, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে। আমাকে তাদের দেখাশোনা করতে হবে। শুধু শুধু ওর কথা ভেবে বসে থাকলে চলবে না। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। আমি রোহানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেলাম। তারপর রোহানকে কল করে বেরিয়ে পড়লাম। পার্কে গিয়ে রোহানের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর রোহান চলে আসলো। সরি দীপিকা, আমার একটু দেরি হয়ে গেল। আরে কোনো সমস্যা নেই, চলো দুজনে একসাথে হাঁটি। আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এখানে এসেছি। আচ্ছা বলো। আমি তোমাকে ভালোবাসি না দীপিকা। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা বলছি ভেবেই বলছি। আসলে তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে আমার আরও একটা রিলেশন ছিল। ওর নাম লাবণী। আমাদের পরিবারেরাও মেনে নিয়েছিল আমাদের সম্পর্ক, আর তারা আমাদের বিয়েও ঠিক করেছিল। কিন্তু হঠাৎই একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। তারপর আমি খুবই ডিপ্রেশনে চলে যাই। আমার কিছুই ভালো লাগতো না তখন। আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমি তোমাকে দেখি। তুমি তোমার বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলছিলে। কেন জানি না আমার খুব ভালো লেগেছিল তোমার হাসিটা। তুমি যতক্ষণ কথা বলছিলে ততক্ষণ আমি তোমার দিকে তাকিয়েছিলাম। এমনিতেই লাবণীর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। তারপর আমি তোমাকে প্রপোজ করি, আর তুমিও রাজি হয়ে গেলে। কিন্তু আমি তোমাকে মন থেকে মেনে নিতে পারছিলাম না, কারণ আমি লাবণীকে অনেক ভালোবেসেছিলাম। প্রথম আমার তোমাকে অনেক ভালো লাগতো, তাই তো তোমাকে সঞ্জয়ের সাথে মিশতে বারণ করেছিলাম। কিন্তু হঠাৎ একদিন লাবণী আমাকে ফোন করে। লাবণী আমাকে সরি বলে আর আবার আমার জীবনে ফিরে আসতে চাইলো। আসলে ওর সাথে ব্রেকআপ হওয়ার জন্য শুধু ও দায়ী ছিল না, আমিও সমানভাবে দোষী ছিলাম। তাই ওকে আমি মেনে নিয়েছিলাম। আর আমাদের দুই পরিবার ও আমাদের এক হওয়াতে অনেক খুশি, কারণ তারা চাইতো আমরা যাতে একসাথে থাকি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন, তাই তারা চাইতো আমরা যাতে একে অপরের সাথে থাকি। আর ওই দিন রেস্টুরেন্টে আমি লাবণীর সাথে কথা বলছিলাম। সঞ্জয় তোমাকে যা বলেছে তা সবই সত্যি, কিন্তু তুমি সঞ্জয়ের সাথে যা করেছিলে তা যখন আমার কাছে এসে বললে তখন আমি অনেক অবাক হয়েছিলাম। এইটা ভেবে যে তুমি আমাকে এতটা বিশ্বাস করো, আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম। লাবণীকেও তোমার কথা বলিনি আমি। ও জানতে পারলে হয়তো আবার আমাকে ছেড়ে চলে যাবে। আর তুমিও আমাকে অনেক ভালোবাসো। ভেবে পাচ্ছিলাম না কিভাবে তোমার সাথে ব্রেকআপ করব। তাই এই রুম ডেটের প্ল্যানটা করি, কিন্তু পরে বুঝতে পারলাম
এসব বাদ দিয়ে তোমাকে এই সরাসরি সত্যিটা বলে দিই, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। হয়তো আজকের পর তোমার সাথে আমার আর কথা বা দেখা কোনোটাই হবে না। কি পেয়েছো আমাকে? খেলার পুতুল, যখন যা মন চাইবে তখন তাই করবে। আমার লাইফের ফার্স্ট ক্রাশ ছিলে তুমি। তুমি আমাকে প্রপোজ করার আগে আমি তোমাকে দেখেছি, তাই তো তোমার প্রপোজে রাজি হয়েছিলাম। অনেক বিশ্বাস করতাম তোমাকে, আর তুমি আমাকে এইভাবে ধোঁকা দিলে। আমাকে আরও আগে বলতে পারতে, তা না করে দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে গেছো। যখন সঞ্জয়ের সাথে এত কিছু করলাম তখন তো বলতে পারতে, কিন্তু তুমি বলনি। আমি ভীষণ চিন্তায় ছিলাম যে তুমি কিভাবে নেবে বিষয়টা, তা ভেবে আমি খুবই দুঃখিত দীপিকা। তোর কোনো অধিকার নেই আমার হাত ধরার। তা এতই যখন লাবণীকে ভালোবাসতিস, তাহলে আমার সাথে কেন প্রেম করেছিলি? তোদের মতন ছেলেরা প্রেমটাকে খুব সস্তা জিনিসই ভাবে। এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে যে আমি একটা ধোঁকাবাজের উপরে ক্রাশ খেয়েছিলাম। রোহানকে এইসব বলে চলে আসলাম আমি পার্ক থেকে। এখন আমার খুবই কষ্ট লাগছে, তবে ওই ধোঁকাবাজটার জন্য না, সঞ্জয়ের জন্য। খারাপ লাগছে এখন আমার অনেক। কোনোভাবে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। সঞ্জয়ের সাথে করা অন্যায়গুলো এক এক করে আমার মনে পড়তে লাগলো। আমি ওকে বলেছিলাম জীবনে আর কখনো নিজেকে অনাথ না বলতে, আর সেই আমি ওকে অনাথ ছোট লোক বলে অপমান করেছি। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো ওর বাবা মার সম্পর্কে খারাপ কথা বলেছিলাম। ও হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। নিজেকে খুবই নিকৃষ্ট মনে হচ্ছে আমার। কাঁদতে কাঁদতেই আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো দেখলাম বাবা মা আমার পাশে বসে আছে। আমার ঘুম ভাঙতেই তারা আমাকে বলল, তোর কি হয়েছিল মা? এভাবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লি কেন? জানিস আমরা কত ভয় পেয়ে গেছিলাম, তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকেতে কি তুই ঘুমাচ্ছিস? আসলে শরীর অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। দরজা ভুল করে বন্ধ করে দিয়েছিলাম। তা এখন কেমন লাগছে শরীর? এখন শরীর ঠিক আছে আমার। আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়। হোটেলে কাজে যাওয়ার সময় বাড়ি থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে নিলাম, যেটা আমি দীপিকাকে দিয়েছিলাম। শাড়িটা কোনো এক গরিব মহিলাকে দিয়ে দেব। এটা আমার কাছে থাকলে আমি দীপিকাকে কখনোই ভুলতে পারবো না। কিন্তু এই শাড়িটা আমার কাছে না থাকলে হয়তো ওকে কম মনে পড়বে। আর ওই কলেজও পরিবর্তন করতে হবে। ওই কলেজে পড়লে দীপিকার সাথে প্রতিদিন দেখা হবে। ওর সাথে দেখা হলে আমার ওকে ভুলে থাকা অসম্ভব হয়ে যাবে। কালকেই কলেজে গিয়ে প্রিন্সিপালের কাছে বলতে হবে। শাড়িটা একটা মহিলাকে দিয়ে দিলাম। তারপরে আমি হোটেলে গেলাম। রাতে বাড়িতে এসে খেয়ে পড়তে বসলাম। পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসলাম। তারপরে কিছু খেয়ে প্রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে ওর স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। ক্লাসের অনেক আগেই চলে আসলাম প্রিন্সিপালের সাথে কথা বলতে। তাকে অনেক করে বললাম। তিনি বললেন কলেজ পরিবর্তন করতে 10,000 টাকা লাগবে। ক্যাম্পাসের একটা বেঞ্চের উপরে বসে ভাবছি এত টাকা কিভাবে জোগাড় করব। কিন্তু আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে। এই টাকা জোগাড় করতেই হবে, নয়তো এখানে থাকলে আমি আমার লেখাপড়ায় মনোযোগ দিতে পারবো না। এইসব ভাবছিলাম, তখন বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। হয়তো তিনি আমাকে এই বিপদে সাহায্য করতে পারবেন। তারপরে বড় ভাইয়ের কাছে চলে আসলাম। তাকে সব কিছু বললাম। তার কাছ থেকে টাকা নিয়ে আবার কলেজে চলে আসলাম। প্রিন্সিপালের কাছে টাকা দিয়ে কলেজ পরিবর্তন করালাম। কলেজ ক্যাম্পাসে বসে আছি। আজকে কেন জানি ক্লাস করতে মন চাইছে না। শেষবারের মতো কলেজটাকে দেখে নিলাম। হয়তো আর কখনো দেখা হবে না। হঠাৎ দীপিকার কণ্ঠের মতো কেউ আমার নাম ধরে পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম দীপিকা। দীপিকাকে দেখা মাত্রই আমি আমার চোখ নিচের দিকে নামিয়ে নিলাম। ও আমাকে নরম কণ্ঠে বলতে লাগলো, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তোকে অনেক কষ্ট দিয়েছি আমি, দয়া করে আমাকে ক্ষমা করে দে। আরে কি করছেন আপনি? আমার কাছে কেন ক্ষমা চাইছেন? দেখেন আপনার সাথে যা হয়েছে তা সবই আমি ভুলে গেছি, আর আমি চাইবো আপনিও ভুলে যান। তার মানে তুই আমাকে ক্ষমা করবি না? এটা বলেই দীপিকা ব্যাগ থেকে একটা চাকু বের করে বলতে লাগলো, হয় তুই আমায় ক্ষমা করবি, নয়তো আমি নিজেই নিজের ক্ষতি করব। বললাম তো আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি চাকু ফেলে দিন। আমি জানি তুই এখনো আমাকে ক্ষমা করিসনি।
তুই যদি আমাকে ক্ষমা করতিস তাহলে আমাকে আপনি করে বলতিস না। আচ্ছা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তারপরে দীপিকা চাকু ফেলে দিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি জানি দীপিকা খুবই জেদি। এরপরে দুজনে একটা বেঞ্চের উপরে বসে আছি, আগে যেভাবে থাকতাম। অনেকক্ষণ দুজনে চুপচাপ বসেছিলাম। নীরবতা ভঙ্গ করে দীপিকা প্রথমে বলল, এখনো ভালোবাসিস আমাকে? না। কেন? আগে তো আমাকে ভালোবাসতিস। তখন অনুভূতিগুলো জীবিত ছিল, এখন মরে গেছে। আবার অনুভূতি জাগিয়ে তুলবি? তা সম্ভব না। কেন? আগে এই পৃথিবীতে আমার কেউ ছিল না, এখন আমার মা আর বোন আছে। তারাই এখন আমার কাছে সব। আগে আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন আছে। আর তার জন্যই তোকে ভুলে থাকাটা খুব জরুরি। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো তোর সাথে ওই রকমটা করতে পেরেছি। তুই পারবি আমাকে ভুলে থাকতে? তুই না আমাকে অনেক ভালোবাসিস। আমাকে পারতে হবে, আর তার জন্যই আমি কলেজ পরিবর্তন করব। এখানে থাকলে হয়তো তোকে ভুলে থাকাটা অসম্ভব হবে। তুই কলেজ কেন পরিবর্তন করবি? তোকে আমাকে ভালোবাসতে হবে না। তারপরও প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো। তুই ভালো করেই জানিস যে আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই হয়তো তুই এভাবে বলছিস। কিন্তু তুই যদি আমার সত্যি ভালো চাস তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর মতন করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। যদি কখনো জীবনে বড় হতে পারি তাহলে আবার তোর কাছে ফিরে আসব, আর যদি না পারি তাহলে হয়তো আর কোনোদিনও আমাদের দেখা হবে না। আমি তোর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তোকে শুধু আমি একটা কথাই বলতে চাই, যদি আমাকে সত্যি চাস তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। সব সময় ভালো থাকিস, হাসি খুশি থাকিস। তুই অনেক ভালো একটা মেয়ে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। পিছনে আর তাকালাম না। জানি দীপিকা বেঞ্চের উপরে বসে কাঁদছে। কাঁদুক, কাঁদলে হয়তো কষ্টটা কম হবে। জানি না কখনো দীপিকার যোগ্য হতে পারবো কি না। এখন জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো ভালো লেখাপড়া করে ভালো একটা চাকরি করব। যদি কখনো দীপিকার যোগ্য হতে পারি তাহলে ওর কাছে ফিরে আসব অবহেলিত ভালোবাসার জন্য। আর যদি না পারি তাহলে মুছে ফেলতে হবে জীবন থেকে দীপিকার নামটা। বেঞ্চের ওপরে বসে কাঁদছি। আজকে নিচের দোষে সঞ্জয়কে হারালাম। যখন ও কাছে ছিল তখন বুঝতে পারিনি, আর এখন দূরে চলে গেছে বলে কষ্ট পাচ্ছি। জানি না ওকে আর পাবো কিনা। এই সব কিছু ভাবছি আর বেঞ্চের ওপর বসে কাঁদছি। তখনই মিমি আসলো। তোর কি হয়েছে দীপিকা? এভাবে বেঞ্চের উপরে বসে কাঁদছিস কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুলের জন্য আজকে সঞ্জয় আমাকে ছেড়ে চলে গেছে। কি হয়েছে আমাকে বল তো। মিমিকে সব কিছু বললাম। সব শোনার পরও বলল, এখন আর কষ্ট পেয়ে কি লাভ? সঞ্জয় তো আর ফিরে আসবে না। আচ্ছা, আমরা এমনই, যখন কাছে থাকে তখন তার মূল্য বোঝে না, আর যখন সে দূরে চলে যায় তখনই তাকে বুঝতে পারি। এখন এভাবে কেঁদে আর কি হবে? যদি ওকে সত্যি ভালোবাসিস তাহলে ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই তোর কাছে। হ্যাঁ, আমি তাই করব। প্রয়োজনে আমি সঞ্জয়ের জন্য সারাটা জীবন অপেক্ষা করব, কারণ ওকে যে আমি অনেক ভালোবাসি। তা এখন কান্না থামা, চল তোকে বাড়ি দিয়ে আসি। জানি না দীপিকাকে ভুলে থাকতে পারবো কিনা। যতই ওকে ভুলে থাকার চেষ্টা করি ততই আরো বেশি করে ওর কথা মনে পড়ে। তোকে এমন দেখাচ্ছে কেন বাবা? তোর কি কিছু হয়েছে? না মা, কিছুই হয়নি। আমার কাছে কিছু লুকাস না বাবা। তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর কিছু একটা হয়েছে। আর তুই তো সকালে কলেজ থেকেও তাড়াতাড়ি চলে আসলি, কিন্তু কিছু হলে তো আমাকে বল বাবা। মাকে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। মেয়েটাকে তো অনেক ভালোবাসিস, তাহলে ওর থেকে দূরে চলে এলি কেন? কি করতাম আমি মা? ওদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ওর বাবা হয়তো কখনো এই সম্পর্কটা মেনে নেবে না, আর মেনে না নেওয়াটাই স্বাভাবিক। কোনো বাবাই চায় না তার মেয়েকে কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিতে। এটাই তুই ঠিক বলেছিস, কিন্তু হয়তো দীপিকার বাবা তার মেয়ের সুখের জন্য রাজি হলো। আর তুই কি পারবি দীপিকাকে ভুলে থাকতে? তুই ঠিকই কষ্ট পাবি, আর আমরা চাই না তুই কষ্ট পা।
মিমি আমায় বাড়ি পৌঁছে দিয়ে গেল। রুমে এসে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর বাবা মা আমার রুমে আসলো। তুই কি অসুস্থ রে মা? মিমি তোকে বাড়ি দিয়ে গেল? এ কি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা, আমাদের বল। ও আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার নিজের ভুলের জন্য আজ আমি ওকে হারিয়েছি। কার কথা বলছিস তুই? আমি মা বাবাকে সঞ্জয়ের ব্যাপারে সব কিছু বললাম। ওই ছেলের এত বড় সাহস যে আমার মেয়েকে কষ্ট দেয়। তুই চিন্তা করিস না, আমি সঞ্জয়ের সাথে তোর বিয়ে দেব। তুই শুধু ওর ঠিকানাটা আমাকে দে। কিন্তু ও তো রাজি হবে না বাবা। তা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমার মেয়ে কষ্ট পাবে ওই ছেলের জন্য, তা আমি কখনো হতে দিব না। বিছানায় শুয়ে আছি, তখনই কে যেন দরজায় নক দিল। মা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পরে আমাকে ডাক দিল। আমি বললাম, মা এই লোকটা কে? আমি দীপিকার বাবা। আমি জানতে এসেছি এখানে যে তুমি আমার মেয়েকে কেন ছেড়ে চলে এলে। আমি দীপিকাকে ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসবো। ওর যোগ্য হয়েই আমি ওর কাছে ফিরবো। মানুষের যোগ্যতা তার চরিত্রেই ফুটে ওঠে। আর তুমি যদি আমাকে অন্য 5টা মেয়ের বাবার মতো ভাবো তাহলে ভুল ভাবছো। আমি মোটেও সেরকম নই। আমরা এখনও পর্যন্ত দীপিকার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। ও যা চেয়েছে তাই দিয়েছি। ওকে কোনোদিনও কষ্ট পেতে দিইনি। আর আজকে প্রথমবার ও কষ্ট পেল শুধুমাত্র তোমার জন্য। দেখো, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। তোমার পরিচয় জানার আমার দরকার নেই, আমার শুধু তোমাকে জানলেই হবে। ক্ষমা করবেন আমাকে, আমি এখন দীপিকাকে বিয়ে করতে পারবো না। আপনি যতটা সহজ ভেবে বলে দিলেন, জীবনটা ততটাও সহজ নয়। দীপিকার 1 মাসের যা খরচ তা হয়তো আমি 6 মাসেও আয় করতে পারি না। আর এখন আমার যা অবস্থা, তাতে দীপিকাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তুমি আমার অফিসে কাজ করবে, তাহলে তার কোনো সমস্যা থাকলো না। কিন্তু আমি কষ্ট না করে কোনো কিছুই পেতে চাই না। কষ্ট না করে পাওয়া কোনো কিছুর মূল্য থাকে না। আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। আচ্ছা, তুমি তোমার যোগ্যতা অনুসারে আমার অফিসে কাজ করবে, পাশাপাশি লেখাপড়াও করবে। দেখো বাবা, দীপিকা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। দীপিকা খুবই আবেগী একটা মেয়ে, খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। আমি ওকে কোনোদিনও এইভাবে কাঁদতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। দয়া করে তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যা বাবা, তুইও তো দীপিকাকে ভালোবাসিস। রাজি হয়ে যাও ভাইয়া, আমরা তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না। আচ্ছা, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি দীপিকাকে আমার সাথে বিয়ের কথা বলবেন না। এটা ওর জন্য সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তবে আমি চাই তোমরা সকলে আমার দেওয়া বাড়িতে উঠো। প্লিজ কিছু মনে করো না, এটা আমি দেবো না, অফিস থেকেই তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে মাসিক টাকা কেটে রাখা হবে তোমার বেতন থেকে। তোমরা সেই বাড়িতেই উঠবে, সেখানে বিয়ের কার্যক্রম হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন যাই, কালকে তোমাদের বিয়ে হবে। বাবা, সঞ্জয় কি বললো? ও রাজি হয়নি মা। আমি জেদ করে তোর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করে ফেলেছি। কালকেই তোর বিয়ে। এটা তুমি কি করে করলে বাবা? আমি এই বিয়ে করতে পারবো না। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। মনে রাখিস কথাটা, আমি গেলাম। এটা কি হয়ে গেল? আমি সঞ্জয়কে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করব? ও তো আমাকে বলেছিল যে ও আমার কাছে ফিরে আসবে, কিন্তু এই বিয়ে না করলে বাবা যে আত্মহত্যা করবে, আর আমি তা কিছুতেই হতে দেব না। প্রয়োজনে বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেব। আজকে আমার বিয়ে, কিন্তু তাতে আমার কোনো খেয়াল নেই। আমি শুধু সঞ্জয়ের কথাই ভেবে চলেছি। কার সাথে আমার বিয়ে হচ্ছে তা জানার ইচ্ছেও হচ্ছে না। কবুল বলার সময় সঞ্জয়ের মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠল। তখনই বাবার কথা মনে পড়ে গেল। তারপর কবুল বলে দিলাম। বাসর ঘরে বসে আছি। শুনেছি এই দিনটা নাকি মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত, কিন্তু আমার কাছে আযাবের মতন মনে হচ্ছে। কিছুক্ষণ পর কেউ একজন বাসর ঘরে প্রবেশ করলো। তারপর বলল, শুনেছি বাসর ঘরে স্বামী আসলে তাকে সালাম দিতে হয়, কিন্তু আপনি তা জানেন না মনে হচ্ছে। দেখুন, আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। বাবার জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছি। আপনি বললেই তো আর হবে না। আপনি এখন আমার বউ, আপনার ওপরে এখন আমার অধিকার আছে, আর আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। দেখুন, ভালো হবে না কিন্তু। যখনই সামনে তাকালাম আমি অবাক হয়ে গেলাম সঞ্জয়কে দেখে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই তোমাকে তার শাস্তি দিলাম। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আর কখনো কষ্ট দেব না।
তোমাকে অনেক অনেক ভালোবাসবো। আমি খুবই দুঃখিত তোমাকে ওইভাবে অপমান করার জন্য। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এইসব কথা এখন বাদ দাও, রাত যে ফুরিয়ে যাচ্ছে, বাসর করবো কখন? আজকে কোনো বাসর হবে না। কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো তাই। তুমি বললেই তো আর আমি মানবো না। আমি আমার অধিকার ঠিকই বুঝে নেব। এটা বলেই দীপিকাকে জড়িয়ে ধরলাম। এই সবাই দেখছে তো, লাইট বন্ধ করো। লাইট বন্ধ করে দীপিকাকে নিয়ে সুখের সাগরে পাড়ি দিতে গেলাম। সবাই দোয়া করবেন, আর আপনারাও যারা এখনো সুখের সাগরে পাড়ি দেননি তারা অবশ্যই পিউ সঞ্জয় লাভ স্টোরি ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ নিচে দেওয়া গল্পটা দেখতে থাকুন।